হ্যালো এভরিওয়ান, আমার ভয় শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে। আজকে তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের সিম্পল স্ট্রেস স্ট্রেইন যে চ্যাপ্টারটা, সেই সিম্পল স্ট্রেস স্ট্রেইন চ্যাপ্টারের ফর্মুলা ওরিয়েন্টেড, ঠিক আছে, যেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো বাকি ছিল, 20টা প্রবলেম বাকি ছিল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের, সেই 20টা প্রবলেম সলভ করাবো। তারপরে যদি সময় পাই তাহলে আমি গত পরশু শনিবার দিন তোমার টোটাল সিম্পল স্ট্রেস স্ট্রেইন চ্যাপ্টারটাকে 22টা পয়েন্টে ভাগ করেছিলাম, ঠিক আছে। সেই 22টা পয়েন্ট নিয়ে আলোচনা করে দেব। শোনো, এখন থেকে পড়বে কিভাবে বলো তো? তোমার যার হাতে সময় আছে প্রপারলি রিভিশন করার মতন, ঠিক আছে। দাঁড়াও এক মিনিট, পেন টানতে ভুলে গেলাম, একটু দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম যে যার কাছে সময় আছে, ঠিক আছে, যে সারাদিন ধরে প্রিপারেশন ভালো করে নেওয়ার, সে তো সেভাবে প্রিপারেশন নেবে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম যত টাইম তুমি দিতে পারবে প্রিপারেশনের জন্য সেটা তো সর্বদাই ভালো আর কি। কিন্তু যারা চাকরি করো, ঠিক আছে, বা এই কিছুদিনের মধ্যে সুরাজ বলো বা সোহম বলো, এরা তো জয়নিং পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এরা জয়নিং পেয়ে যাচ্ছে, তাহলে এরা কিভাবে প্রিপারেশন করবে? তাহলে এদের দেখো, খুব সত্যি কথা বলতে, একটা চাকরি যখন নতুন তুমি জয়েন করবে, একটা নতুন শহরে, একটা নতুন সাব ডিভিশনে হোক বা ডিভিশনে হোক তুমি জয়েন করবে, তুমি কিন্তু সারাদিন কিন্তু প্রিপারেশনের সময় পাবে না কিন্তু, ঠিক আছে, অফিস করতে হবে। আর যারা অনেক দিন ধরে চাকরি করছে তারা একটা মোটামুটি সব ব্যাপারগুলো বুঝে গেছে, জানে হ্যাঁ বছরে অমুক 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 সময় এই কাজ আসে, অলরেডি 6 বার 7 বার 8 বার একই কাজ করে ফেলেছে, এখন শুধু রিপিট করছে, ঠিক আছে, তারা পারবে কিন্তু, ঠিক আছে। যারা অনেক দিন ধরে জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি করছে তারা কিন্তু পারবে, কিন্তু এই লাস্ট পিএসসিতে যারা পেলো তাদের পক্ষে তো অসুবিধা, ঠিক আছে। একটা এস্টিমেটই তারা করতে পারে না, এস্টিমেটটা শিখতে হবে। বা যারা ধরো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে তাদেরও তো সমস্যা, সময় কোথায়? পড়ার ইচ্ছা মনে আছে, ঠিক আছে, কিন্তু সময়ের অভাব। তারা শুধু এই পয়েন্টগুলো দেখে যাবে। এর পরের দিন বলতে রোববার দিন আমি 137টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো আরসিসি ডিজাইনের। ওই 137টা পয়েন্ট তুমি দেখে যাও আরসিসি ডিজাইনের, ঠিক আছে। তারপর তুমি দেখবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের একটা প্রশ্ন তোমার বাদ যায় কিনা, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে শুরু করি, কারণ অনেকগুলো জায়গা কভার করার ইচ্ছা আছে। সুরাজ, তুমি আমাকে পরপর কোশ্চেনের নাম্বারিংগুলো বলো। স্যার 13। দাঁড়াও একটু দাঁড়াও, জাসিমউদ্দিন আগের দিন লিখে রেখেছিল। কে এলো? অনিক এখন এলো। আজকে অনেকে অ্যাবসেন্ট, ক্লাসে অনেকেই অ্যাবসেন্ট। প্রসূন মোটামুটি আসে প্রতিদিন, আজকে অ্যাবসেন্ট কেন জানি না। আশিস আসে, হ্যাঁ অনেকেই আসে। যেহেতু আজকে ওয়ার্কিং ডেজে পড়াচ্ছি তো রোববারের ক্লাসটা, সেহেতু হয়তো ইয়ে করতে পারিনি। 13 নম্বর কোশ্চেনের তো আমি বের করেছি 13। আচ্ছা 13 14 করে সাজিয়েছো নাকি আমি যেই সিকোয়েন্সে বলেছিলাম সেই সিকোয়েন্সে সাজিয়েছো? তো 13 14 আপনি যেটা বলেছিলেন, আমি যেটা বলেছিলাম, আমি যেমন বলেছিলাম তেমন সাজিয়েছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও আমি আমার কোশ্চেন ব্যাংকটা বের করি। না সেভাবে তো সাজাওনি গো, সেভাবে তো সাজাওনি আমি যেভাবে বলেছিলাম। তাহলে আর লাভ কি হলো দিয়ে? আমি পরপর বলেছিলাম। হ্যাঁ পরপরই সাজিয়েছিলাম, শুধু সালটা লিখিনি আপনি, সালটা যেটা বলেছিলেন। ও না, প্রথম প্রশ্নটা আমি গেট 2020 প্রশ্ন, ঠিক আছে, এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের না। প্রথম প্রশ্নটা গেট 2020। আমি একই টাইপের প্রশ্নগুলো যেই প্যাটার্নে করাই আর কি, সেভাবে আমি সিকোয়েন্সটা সাজিয়েছিলাম। গেট 2020 এই প্রশ্নটা করিয়ে দিয়েছিলাম নাকি তোমাদের ব্যাচে? ঠিক আছে, করালেও এই প্রশ্নটা আরেকবার আমি করাবো। এই প্রশ্নটা যদিও বা করিয়ে থাকি,
আমার কিছু কথা বলার বাকি আছে এই প্রশ্নে, ঠিক আছে? পরে আমার মনে হয়েছে কিছু কথা বললে আর একটু বুঝতে সুবিধা হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, কারণ গেটের এই জাতীয় কোশ্চেন অনেকগুলো এসছে, টোটাল 3টে বার, ঠিক আছে, রিপিট হয়েছে এই সেম প্যাটার্নের প্রশ্ন। কি বলেছে, এটা গেট 2020 প্রশ্ন। এ রিজিড ইউনিফর্ম ওয়েটলেস হরাইজেন্টাল বার ইজ কানেক্টেড টু 3 ভার্টিক্যাল মেম্বার PQR অ্যাজ শোন ইন দ্য ফিগার। ঠিক আছে, এই রিজিড ইউনিফর্ম হরাইজেন্টাল বারটা, ঠিক আছে, ওয়েটলেস, এটা এই PQR তিনটেতে অ্যাটাচ করা রয়েছে। অল 3 মেম্বার্স হ্যাভ আইডেন্টিক্যাল অ্যাক্সিয়াল স্টিফনেস অফ 10 কিলোনিউটন পার মিলিমিটার। আচ্ছা, এখানে কি বলেছে, অ্যাক্সিয়াল স্টিফনেস অফ 10 কি, এটা অ্যাক্সিয়াল স্টিফনেস, ঠিক আছে, এটাকে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্সিয়াল স্টিফনেস অ্যাকচুয়ালি বলা উচিত। ঠিক আছে, ওরা বলেছে অ্যাক্সিয়াল স্টিফনেস। অ্যাক্সিয়াল স্টিফনেস মানে মূল থিওরি ক্লাসে পড়িয়েছিলাম না, কে, যেটা বুঝছো, কে এর কথা বলেছে। কে বলেছে কত, 10 কিলোনিউটন পার মিলিমিটার। এটা কে তোমার গিভেন ডাটা। কি কি গিভেন ডাটা দিয়েছে কোশ্চেনটাতে? গিভেন ডাটা হচ্ছে 1 নম্বর কে এর মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, এত। তারপরে কি বলেছে দেখি, দ্য লোয়ার এন্ড অফ পি অ্যান্ড আর রেস্ট অন দ্য হরাইজেন্টাল সারফেস। ঠিক আছে, এই পি আর আর হরাইজেন্টাল সারফেসের মধ্যে রেস্ট করা রয়েছে। ঠিক আছে, when no load is applied, কোনো লোড অ্যাপ্লাই করা নেই, ভালো কথা। এ গ্যাপ 2 মিলিমিটার এক্সিস্ট বিটুইন লোয়ার এন্ড অফ দ্য বার কিউ অ্যান্ড দ্য হরাইজেন্টাল সারফেস। ঠিক আছে, এটাও বোঝা গেল। এখানে এই গ্যাপটা কত বলে দিয়েছে, এই গ্যাপটা বলেছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার এটা গ্যাপ বলেছে। ঠিক আছে, 2 মিলিমিটার এক্সিস্ট বিটুইন এটা। ঠিক আছে, when a vertical load W is applied on the horizontal bar। ঠিক আছে, এখানে একটা W লোড অ্যাপ্লাই করা হলো, এখানে একটা W লোড অ্যাপ্লাই হলো। ঠিক আছে, horizontal bar in the downward direction, ঠিক আছে, the bar still remains horizontal। এই বারটা তখনও হরাইজেন্টাল রয়েছে। the bar still remains horizontal and get displaced 5 মিলিমিটার ইন দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে, ভালো কথা। তাহলে এই বারটা দেখো এমন কিন্তু নয় ব্যাপারটা। ঠিক আছে, যে লোড অ্যাপ্লাই হলো, এখানে বলেছে যে দ্য, দেখো এই কথাটা মূল ব্যাপার, দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন অ্যান্ড স্টিল রিমেইন হরাইজেন্টাল। ঠিক আছে, তার মানে লোড অ্যাপ্লাই হওয়ার পরও তোমার বারটা হরাইজেন্টাল রয়েছে, এটা এই কথাটা মূল বক্তব্য কোশ্চেনটাতে। ঠিক আছে, তার মানে কি, লোড অ্যাপ্লাই হওয়ার আগে, ঠিক আছে, এদের যে সিকোয়েন্স ছিল বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন যেটা ছিল, লোড অ্যাপ্লাই হওয়ার পরেও এদের কিন্তু সিকোয়েন্স বলতে পারো বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলতে পারো একই রয়েছে। তার মানে কি স্যার? ঠিক আছে, তার মানে যে এই গ্যাপটা যে 2 মিলিমিটার রয়েছে, এই গ্যাপ 2 মিলিমিটার তোমার লোড অ্যাপ্লাই হওয়ার আগে ছিল, তো লোড অ্যাপ্লাই হওয়ার পরে কি বলেছে, এরা তোমার ডিফ্লেক্ট হলো, গেট ডিসপ্লেসড। ডিসপ্লেসড বা ডিফ্লেক্ট একই টার্ম। ঠিক আছে, ডিসপ্লেসড কতটা হলো, 5 মিলিমিটার করে হলো। ঠিক আছে, 5 মিলিমিটার করে হলেও এদের মধ্যে এই 2 মিলিমিটার যে গ্যাপটা রয়েছে, 2 মিলিমিটার গ্যাপ মানে কি, এই পি এর ফাইনাল লেভেল আর কিউ এর ফাইনাল, পি এর ফাইনাল লেভেল আর আর এর ফাইনাল লেভেল, ঠিক আছে, এর সাথে কিউ এর ফাইনাল লেভেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 মিলিমিটার। এই টার্মটা বুঝতে লাগবে। ইনিশিয়াল তোমার কি ছিল, পি এর ফাইনাল লেভেল, আর বা এটাকে তুমি ইনিশিয়াল লেভেলও বলতে পারো। এই পি পয়েন্টের প্রথমে লোড অ্যাপ্লাই হয়নি, তো ফাইনাল বলো না, এটাকে ইনিশিয়াল বলো। লোড অ্যাপ্লাই হওয়ার আগে পি পয়েন্টার ইনিশিয়াল লেভেল আর কিউ পয়েন্টার ইনিশিয়াল যে লেভেল ছিল, তার সাথে কিউ বলছি কেন, এটা আর পয়েন্টের যে ইনিশিয়াল লেভেল, তার সাথে কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেলের মধ্যে 2 মিলিমিটার গ্যাপ আছে। এটা একদম বেসিক বলেছে। এবার লোড অ্যাপ্লাই হওয়ার পরেও কিন্তু, এবার তুমি আমাকে বলতে পারো স্যার আমি কি করে বুঝবো যে লোড অ্যাপ্লাই হওয়ার পরেও এই পি পয়েন্টের ফাইনাল লেভেল আর আর পয়েন্টের ফাইনাল লেভেল এটা তো একই লেভেলের আছে, এর সাথে কিউ পয়েন্টের ফাইনাল লেভেলের মধ্যে গ্যাপ 2 মিলিমিটার। এইটাই তো মূল
কোশ্চেনটাতে ধরার বিষয়। দেখো এখানে কি বলেছে, এই বারটা হরাইজেন্টাল রয়েছে লোড অ্যাপ্লাই হওয়ার পরেও। বারটা হরাইজেন্টাল আছে মানে এই পি কিউ আর এদের ইনিশিয়াল যেই কন্ডিশন, ঠিক আছে, এদের ফাইনাল কন্ডিশন একই লেভেলে থাকবে। যদি আলাদা হয়ে যেত তাহলে কিন্তু বারটা আর হরাইজেন্টালে থাকতো না। এই ছোট্ট টার্মটা শুধু ধরতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? স্যার মানে ওই মানে লোডের বড় বারটা আমার স্টিল সেম কন্ডিশনই আছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে, এটা ইনিশিয়াল কন্ডিশন। পি পয়েন্টের, কিউ পয়েন্টের, আর পয়েন্টের, এটা ইনিশিয়াল কন্ডিশন, তখনও তোমার লোডটা অ্যাপ্লাই হয়নি। এবার তোমার ডাব্লু লোডটা অ্যাপ্লাই হলো। এবার কি বলেছে, কত করে 5 মিলিমিটার এটা ডিসপ্লেসড হয়েছে। তার মানে এ ভেতর দিকে 5 মিলিমিটার ডিসপ্লেসড হয়েছে। এ ভেতর দিকে তোমার ডিসপ্লেসড কত রয়েছে, 5 মিলিমিটার, ঠিক আছে। এও কতটা ডিসপ্লেসড হয়েছে, এ ডিসপ্লেসড হয়েছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার, এই দুটোই 5 মিলিমিটার ডিসপ্লেসড হয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে বলো যে এই কিউ পয়েন্ট, এটা কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেল, তো এটা কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেল, এটা ইনিশিয়াল কন্ডিশন বলো না, এটাকে ইনিশিয়াল লেভেল বলো, আরেকটু যুক্তিযুক্ত কথাটা, ঠিক আছে। এটা ইনিশিয়াল লেভেল, এটার ইনিশিয়াল লেভেল। তাহলে এই কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেলটা কতটা ডিসপ্লেসড হয়েছে, এটা কতটা ডিসপ্লেসড হয়েছে? স্যার 3 মিলিমিটার হবে, তাহলে স্যার 5 -2, 5 - 2, এটা 3 মিলিমিটার ডিসপ্লেসড হয়েছে। দেখো বোঝা গেছে নাকি প্রত্যেকের? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? সুরাজ আমাকে বলো তো, একটু জিজ্ঞাসা করি, এই কোশ্চেনে তো আগেও পড়েছিলাম, কেন ও বলল যে কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেলটা থেকে কিউ পয়েন্টটা 3 মিলিমিটার ডিসপ্লেসড হয়েছে? ডিসপ্লেস বা ডিফ্লেক্ট তুমি যে ভাষায় বলো না কেন, ঠিক আছে, কেন বললো এই কথাটা? কারণ স্যার আগের থেকে ওটা 2 মিলিমিটার গ্যাপ রয়েছে। এটা আগে থেকে, 5 মিলিমিটারের যদি স্যার, এটা 2 মিলিমিটার গ্যাপ রয়েছে, ঠিক আছে। তাহলে 5 মিলিমিটার যদি ডিসপ্লেস হয় তাহলে ওটা এক্সট্রাটা থাকছে 3 মিলিমিটার। তাহলে এটা যদি 5 মিলিমিটার যদি ডিসপ্লেসড হয়, এটা যদি 5 মিলিমিটার যদি ডিসপ্লেসড হয়, তাহলে এই ভেতরে কতটা থাকবে, 3 মিলিমিটার। কত, 3 মিলিমিটার বলো, 3 মিলিমিটার। তাহলে তো এদের মধ্যে গ্যাপটা আসছে না 2 মিলিমিটার, তোমাকে গ্যাপটা তো 2 মিলিমিটার রাখতেই হবে না, এটাই মূল কন্ডিশন, যে এই গ্যাপটা তোমার 2 মিলি। এই বেগুনি কালারটা একটু আর আলাদা একটা শেড ইউজ করি, এটা চোখে পড়ে, এই শেডটা চোখে পড়ে, ঠিক আছে। তাহলে এইটা তোমার 2 মিলিমিটার হলো, ঠিক আছে। দেখো না খুব সোজা তো, এটা ছিল ইনিশিয়াল পয়েন্ট, এটাকে P1, P1 চলে গেল ফাইনালে P2, 5 মিলিমিটার ডিফ্লেক্ট হলো। কিউ, এটা কিউ না, এটা আর, এই আর পয়েন্ট R1-এ চলে গেল, 5 মিলিমিটার ডিফ্লেক্ট হলো, ঠিক আছে। তাহলে এটাও তোমার টোটাল কতটা যাবে, টোটাল যাবে হচ্ছে 5 মিলিমিটার কিউ পয়েন্টটা, ঠিক আছে। 5 মিলিমিটার, কিন্তু এখানে রয়েছে 2 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এই বেসের নিচে 3 মিলিমিটার যাবে না, 3 মিলিমিটার না গেলে তো এদের মধ্যে গ্যাপ 2 মিলিমিটার কনস্ট্যান্ট থাকবে না। এটাই তো মূল কোশ্চেনের মধ্যে ধরার, ঠিক আছে, যে ইনিশিয়াল লেভেল আর ফাইনাল লেভেলের মধ্যে কোনো তোমার তফাৎ হবে না। ইনিশিয়াল লেভেল আর ফাইনাল লেভেল প্রথমে ছিল, ইনিশিয়াল লেভেল আর ফাইনাল লেভেল বলতে পি পয়েন্টের ইনিশিয়াল লেভেল আর কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেল। আমি পি আর কিউ দিয়েই বলছি, আরটাকে আনছি না, ঠিক আছে, যেহেতু পি আর একই লেভেলে আছে। পি পয়েন্টের ইনিশিয়াল লেভেল আর কিউ পয়েন্টের ইনিশিয়াল লেভেলের মধ্যে লোড অ্যাপ্লাই হওয়ার আগে 2 মিলিমিটার গ্যাপ ছিল, লোড অ্যাপ্লাই হওয়ার পরেও কিন্তু পি পয়েন্টের ফাইনাল লেভেল আর কিউ পয়েন্টের ফাইনাল লেভেলের মধ্যে 2 মিলিমিটারই গ্যাপ থাকবে, তা না হলে কিন্তু এই বারটা হরাইজেন্টাল থাকবে না। এবার বোঝা গেছে? ঠিক আছে, তারপর দেখো, তাহলে আমি কি করলাম, লোড তোমার কত আসলো, কি চেয়েছে কোশ্চেনটাতে, কোশ্চেনটা চেয়েছে কি বলো তো, দাঁড়াও দেখি, না কিছু দেয়নি, দেখি কোশ্চেনটা পড়লাম না তো সম্পূর্ণটা। বলেছে দা ম্যাগনিটিউড অফ দা লোড, ঠিক আছে, কি বলো বলো কিভাবে করবো কোশ্চেনটা,
ম্যাগনিটিউড অফ দ্য লোড কি করে বের করব? এটা কি রয়েছে, স্টিফনেস কোএফিসিয়েন্ট কি, আচ্ছা লোডের ইউনিট কি, লোডের ইউনিট কিলো নিউটন, স্টিফনেস কোএফিসিয়েন্টটা কত রয়েছে 10 কিলো নিউটন পার মিলিমিটার। তাহলে আমি এক কাজ করি, এই স্টিফনেস কোএফিসিয়েন্টের সাথে যদি ডিফ্লেকশনটা গুণ করে দিই তাহলে কত হচ্ছে, স্টিফনেস কোএফিসিয়েন্টটা কিলো নিউটন পার মিলিমিটার আর ডিফ্লেকশনটা হচ্ছে মিলিমিটার, ঠিক আছে, এই দুটো কাটাকাটি হয় কিলো নিউটন পড়ে থাকছে। তাহলে কিলো নিউটনই তো আমার লোডের ইউনিট, তাই না? তাহলে আমি জাস্ট এই জায়গাটা করে দেবো। অনেকে আছে ফর্মুলা মনে রাখার চেষ্টা করে, কিছু দরকার নেই। তুমি না তোমাদের সয়েল যখন করাবো দেখবে সয়েলেরও আমি মোটামুটি 70 থেকে 80% কোশ্চেন কিন্তু এই তোমার ইউনিট কনভার্সন করিয়ে দিই, তাতে কি বুঝতে সুবিধা হয়, অত মাথা লাগাতে হয় না, ঠিক আছে। তাহলে এটা হলো 10 ইন্টু 5, 10 ইন্টু 5 ইন্টু 2, ঠিক আছে, 10 ইন্টু 5 ইন্টু 2, আর তারপর এটা কত হলো 10 ইন্টু 3, 10 ইন্টু 3। অ্যান্সার কত আসছে অনুশ্রী? ক্যালকুলেটরটা নিয়ে বসো, ঠিক আছে, আমি ক্যালকুলেট একটাও করবো না। 130 আসছে, 130 কিলো নিউটন। আগের দিন এই প্রশ্নটা তোমাদের পড়িয়েছি, কিন্তু বলায় আমার পরে আমার মনে হয়েছে যে প্রশ্নটা বলায় না কোথাও গাফিলতি ছিল। এই ইনিশিয়াল অ্যাকচুয়ালি লাস্ট প্রশ্ন করিয়েছিলাম, এই 2 ঘন্টা বকবক করার পর না আর ভালো লাগে না, আমিও এটা দেখেছি। ইনিশিয়াল লেভেল আর ফাইনাল লেভেল এইভাবে বলিনি আর কি। ক্লিয়ার হয়েছে আজকে প্রশ্নটা প্রত্যেকের? হ্যাঁ স্যার। ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখবে এই জাতীয় না অনেকগুলো প্রশ্ন এসেছে, ঠিক আছে, এই জাতীয় অনেকগুলো প্রশ্ন এসেছে। তারপরে প্রশ্নটা বলো, কত নম্বর প্রশ্ন? তারপরে গেটেরই প্রশ্ন, তো গেট 2015, গেট 2015। এই প্রশ্নটা কি করিয়েছিলাম না শুধু পড়ে দিয়েছিলাম বলো তো? আর প্রত্যেকটা প্রশ্ন করাবো আজকে, সে যতই রাত হোক, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন করাবো। যে 20টা প্রশ্ন আছে আমাকে বলো এটা করিয়ে দিয়েছিলাম না পড়ে দিয়েছিলাম শুধু? পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দেখো কি বলেছে, করে দিইনি, সলভ করে দিচ্ছি। বলেছে এ ট্যাপার্ড, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন, অনেকবার এই জাতীয় প্রশ্ন এসেছে, ঠিক আছে। বলেছে প্রত্যেকটা জাস্ট থিওরি যদি জানা যায় না প্রশ্ন করা যায়। বলেছে এ ট্যাপার্ড সার্কুলার রড অফ ডায়ামিটার ভ্যারিং 20 মিলিমিটার টু 10 মিলিমিটার। ভালো কথা, এটা 20 মিলিমিটার থেকে 10 মিলিমিটার ডায়ামিটারটা ভ্যারি করলো, ইজ কানেক্টেড টু অ্যানাদার ইউনিফর্ম সার্কুলার রড অফ 10 মিলিমিটার, ঠিক আছে। এটা দুটো পার্ট রয়েছে, ঠিক আছে, এটা একটা পার্ট রয়েছে, এটা একটা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 1, এটা একটা পার্ট রয়েছে, পার্ট 2। পার্ট 1টা কি, পার্ট 1টা হচ্ছে ভ্যারিং সেকশন, দেখতেই পাচ্ছ ছবিতে, ঠিক আছে। আর পার্ট 2টা একটা ইউনিফর্ম রয়েছে। এ ট্যাপার্ড সার্কুলার, এটা ট্যাপার্ড সার্কুলার হচ্ছে পার্ট 1। ট্যাপার্ড সার্কুলার রড অফ ডায়ামিটার 20 মিলিমিটার থেকে 10 মিলিমিটার কমে এলো পার্ট 1-এ, ঠিক আছে। ইজ কানেক্টেড অ্যানাদার ইউনিফর্ম সার্কুলার রড, ইউনিফর্ম সার্কুলার রডটা হচ্ছে পার্ট 2-তে, যেটা of diameter 10 millimeter, diameter 10 millimeter as shown in the figure, both bar made of same material and দাগিয়ে পড়ি, both bar made of same material with modulus of elasticity E এর মান বলে দিয়েছে, ঠিক আছে। when subjected to a load, load কত অ্যাপ্লাই হচ্ছে 30 পাই কিলো নিউটন, the deflection at the point A, তাহলে 30 পাই কিলো নিউটন এই এ পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলেছে। কিচ্ছু না, একদম সোজা প্রশ্ন। বলো কে কে পেরেছো প্রশ্নটা? একদম সোজা, কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে। স্যার একটা ট্যাপার্ড পোরশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর একটা ট্যাপার্ড পোরশনের ফর্মুলা আর একটা তোমার ইউনিফর্মের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। বলেছিলাম তো আগের দিনের ক্লাসে, আগের দিনের ক্লাসে কি অনেকগুলো প্রশ্ন হয়েছে। ট্যাপার্ডের ফর্মুলাটা কি হচ্ছে ইলংগেশনের? ট্যাপার্ডের 4π/πe d1 d2। ও তুমি ওভাবে মনে রাখো তো, আমি না এটাকে একটু অন্যভাবে মনে রাখাই, ঠিক আছে। আমি কোনোটাই মনে রাখতে হবে না কাউকে, এমনভাবে বলি। আমি বলি এমনি তোমার, দেখো আরেকবার বলে দিচ্ছি, এই প্রশ্ন করতে করতে অনেকগুলো প্রশ্ন আসবে, তো এই কয়েকটা জায়গা মনে রাখো। 1 নম্বর, একটা বার রয়েছে ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম বার, কিন্তু এবার ইউনিফর্ম বারে সেলফ লোড, সেলফ লোডের জন্য তার ডিফ্লেকশন কত হবে এই ফ্রি এন্ডে, ঠিক আছে, সেলফ লোডের জন্য, তাহলে কত হবে W
WL ডিভাইডেড বাই 2AE, WL ডিভাইডেড বাই 2AE, একদম মনে রাখবে কিন্তু, ঠিক আছে, WL ডিভাইডেড বাই 2AE। এই সেলফ ওয়েটের এই পার্টিকুলার কোশ্চেনটা বা এই পার্টিকুলার ফর্মুলাটা এই ফরম্যাটেও তোমাদের আসতে পারে, অথবা এর ইউনিট ওয়েট দিয়ে আসতে পারে। যদি ইউনিট ওয়েট দিয়ে আসে তাহলে কি করবে, তাহলে ডাব্লু মানে কি, ডাব্লু মানে ওয়েট, তো তাহলে একে ইউনিট ওয়েটকে ভলিউম দিয়ে গুণ করলে তুমি টোটাল ওয়েটটা পাবে। তোমার এটা ইউনিট ওয়েট ধরলাম, ভলিউম হচ্ছে এরিয়া ইনটু লেন্থ, ঠিক আছে, এই পেলে তুমি টোটাল ওয়েট, নিচে ইনটু লেন্থ ডিভাইড বাই 2AE হলো, তো এ কেটে গেল, তাহলে 2 নম্বর ফর্মুলাটা কি হয়ে গেল, 2 নম্বর ফর্মুলাটা হয়ে গেল গামা এল স্কয়ার ডিভাইড বাই 2E। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, আমার কথা মতন শুধু প্রথমটা একটু মনে রাখো, ঠিক আছে, WL ডিভাইড বাই 2AE, এটা মনে রাখো, বাদবাকিগুলো একদম সুন্দর নিজে তুমি বের করে করে নেবে পরীক্ষা হলে। 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার এটা ধরো, এটা ইউনিফর্ম বলেছে, ঠিক আছে, এই ইউনিফর্মটার মধ্যে লোড অ্যাপ্লাই হচ্ছে, এই পি লোড অ্যাপ্লাই হচ্ছে। আমি বলেছিলাম যে কারোর গাইডেন্সে যদি পরীক্ষার প্রিপারেশন নেওয়া যায়, ঠিক আছে, তাহলে তার যতটা এফেক্ট হয়, নিজে যদি পরীক্ষার প্রিপারেশন নাও, প্রিপারেশনের লেভেল হয়তো সেম থাকবে কিন্তু সময় একটু বেশি লাগবে, ঠিক আছে। একজন এক্সপিরিয়েন্স লোকের আন্ডারে যদি বা গাইডেন্সে যদি তুমি পরীক্ষার প্রিপারেশন নাও, তার এক্সপিরিয়েন্স এবং তোমার পরিশ্রম দুটো একসাথে হচ্ছে, ঠিক আছে। এই পি লোডটা হচ্ছে সেই এক্সটার্নাল এফেক্ট যে তোমাকে গাইডেন্স করছে, এর জন্য ডিফ্লেকশনটা এক্সটার্নাল এফেক্ট যদি থাকে তাহলে তোমার সেলফ প্রিপারেশনে এই WL বাই 2AE যেটা হচ্ছিল তার ডবল হয়ে যাবে, বুঝলাম। আচ্ছা স্যার, এখানে তো সেলফ ওয়েট W ছিল, তাহলে তো এখানে পি লোড দিয়ে টানছে, তাহলে কি পি লোড দিয়ে যখন টানছে তখন কি W অ্যাপ্লাই হবে না? কোনোদিনও W অ্যাপ্লাই হবে না। কি করে W অ্যাপ্লাই হতে পারে না, Wর জায়গাতে P হবে, ঠিক আছে, আর ডিফ্লেকশনের ভ্যালুটা ডবল হয়ে যাবে। তাহলে 2 ইন্টু PL, 2PL ডিভাইডেড বাই 2AE, তাহলে এই 2 কেটে গেল, ফর্মুলাটা কি হয়ে গেল, ফর্মুলাটা হয়ে গেল PL ডিভাইড বাই AE, ঠিক আছে, এই গেল তৃতীয় ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা আমি বলেছিলাম ট্যাপার্ডে কি, দেখো ট্যাপার্ডের আমি ফর্মুলাটা এখানে লিখে দিই, ট্যাপার্ডের ফর্মুলাটাকে আমি এটাকে আমি del 2 দিচ্ছি, ঠিক আছে, বা del 1 দিচ্ছি, পার্ট 1 দিয়েছি তো del 1। এখানে মনে রাখবে যে PL ডিভাইডেড বাই, এটা কিরকম একটা সার্কুলার, তো সার্কুলার হলে তার এরিয়া কত, π/4, ঠিক আছে, π/4 d স্কয়ার, তাহলে d1 π/4 d1 ইন্টু d2, আর এখানে ই যে রয়েছে এই এর মতোই আসবে, এর মতোই আসবে। তাহলে দেখো π/4 d স্কয়ার, তাহলে d1 আর d2 এই দুটো মিলে তো তোমার d স্কয়ারই হয়ে গেল। এটা ট্যাপার্ডের ক্ষেত্রে হয়ে গেল, ঠিক আছে। এই তিনটে আছে, আর কিছু আছে কি, আর একটা জিনিস আছে, যদি ট্রায়াঙ্গুলার সেকশন হলে এই গামা এল স্কয়ার বাই 2E যেটা ছিল সেটা 1/3 অফ গামা এল স্কয়ার বাই 2E, বা তুমি যদি মনে রাখতে পারো আমি যেমন গামা এল স্কয়ার বাই 6E ডাইরেক্ট মনে রাখি, তাহলে এটাকে তুমি মনে রাখো একবারে গামা এল স্কয়ার ডিভাইডেড বাই 6E, ঠিক আছে। আর কিছু ফর্মুলা আছে না? আর তো কিছু ফর্মুলা নেই স্ট্যান্ডার্ডের। দ্বারাও আমি একবার দেখে নিচ্ছি যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে, আমি মনের থেকে তো বলছি। হ্যাঁ আছে, সাডেন অ্যাপ্লাইড লোড, ঠিক আছে, সাডেন অ্যাপ্লাইড লোডও আজকে পাবে। আজকে অনেকগুলো তোমার অ্যাপ্লিকেশন দেখাবো ফর্মুলার, আজকে এগুলো কোনো কোশ্চেনই না যেগুলো করাচ্ছি, গেটে এসেছে, ইঞ্জিন সার্ভিসে এসেছে, কিন্তু ফর্মুলা মনে থাকলে তার জাস্ট অ্যাপ্লিকেশন। সাডেন অ্যাপ্লাইড লোড আমি দেখিয়েছিলাম তোমাদের যখন স্ট্রেন এনার্জি পড়াই, তখনই দেখিয়েছিলাম সাডেন অ্যাপ্লাইড লোড হলে ডিফ্লেকশনটা ডবল হয়ে যায়। মনে আছে সাডেন অ্যাপ্লাইড লোডে স্ট্রেন এনার্জি দিয়ে একটা গ্রাফ করে বুঝিয়েছিলাম না, ভুলে গেছো? হ্যাঁ রেক্ট্যাঙ্গেল স্যার কি বলছো? হ্যাঁ রেক্ট্যাঙ্গেল টাইপের হয়ে গেল, আর এখানে যেমন ট্রায়াঙ্গেল ছিল PL/A। দেখো এই 5টা যে আমি কথা বললাম, এতে তোমার মনে রাখতে সুবিধা হবে কি মনে হয়? এটা গুছিয়ে মনে রাখতে সুবিধা হবে না এইভাবে? ঠিক আছে, একদম সুন্দর করে গুছিয়ে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এটা কত হয়ে গেল? PL
ডিভাইডেড বাই পাই বাই 4 d1 d2 ইন্টু ই। অনুশ্রী যেটা বলছে ওই 4টাকে ওপরে নিয়ে যায়, আমি কোনো মুখস্থের ব্যাপার নেই, বুঝছো? এইভাবে লিখে লিখে করো, দেখবে মনে থাকবে আর কি। এই গেল। আর পার্ট 2 কি হয়ে গেল? পার্ট 2 হয়ে গেল পিএল বাই এই, পিএল ডিভাইড বাই এই। তাহলে এ কত? পাই বাই 4, পাই বাই 4 এখানে ইউনিফর্ম, তো ইউনিফর্ম মানে 10 স্কয়ার হবে, পাই বাই 4 10 স্কয়ার, ঠিক আছে। আর ই এর ভ্যালু যা আসবে তাই। বলো হিসাব করে কত আসছে? দুটো মিলিয়ে আসছে 0.015। করিয়ে দিয়েছিলাম কি আগের দিন? আগের দিন করাইনি তো এটা, আমি সলভটা ধরো একটু করেই দিই তোমাদের, ঠিক আছে? আমি ভ্যালুগুলো লিখে লিখে দিচ্ছি। আচ্ছা পি এর মান কত? তুমি শুধু ক্যালকুলেটটা করবে ফার্স্ট, ঠিক আছে? ক্যালকুলেটরের সুর আছে, আমি পি এর মানটা বলে দিচ্ছি। পি এর মানটা হচ্ছে 30 পাই, 30 পাই। এল এর মান কত বলেছে? এল এর মান হচ্ছে 2 মিটার, ঠিক আছে? হ্যাঁ আমি পার্ট 1 করছি, তো পার্ট 1 এ তো তোমার 2 মিটার রয়েছে, ঠিক আছে? পার্ট 1 এ হচ্ছে 2 মিটার, 2 মিটার। আচ্ছা একটা জিনিস দেখো, হ্যাঁ, তুমি এই 30 পাই লিখলে আর 2 মিটার লিখলে, কিন্তু এটা রয়েছে কিলো নিউটন, এটা রয়েছে কিলো নিউটন, ঠিক আছে? আর এটা রয়েছে, দুটা রয়েছে মিটারে, কিন্তু ডায়ামিটারগুলো রয়েছে মিলিমিটারে। তাহলে কিলো নিউটনকে তোমাকে নিউটনে নিতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আর তোমার এই মিটারটাকে, 2 মিটারটাকে 2 মিলিমিটারে নিতে হবে, তাহলে আরও 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে 10⁻³ ইন্টু 10⁻³ দুটো গুণ করতে হবে। তুমি অলরেডি জানা উচিত এটা, এই দুটোকে যদি গুণ করা হয় আমরা একবারে লিখতে পারি 10⁻6, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমি 30 পাই ইন্টু 2 ইন্টু 10⁻6 উপরে একবারে লিখে দিলাম, ঠিক আছে? নিচে আসছে পাই বাই 4 d1, তাহলে d1 এর ভ্যালু কত আসছে? তাহলে এই 2 মিটারটাকে মিলিমিটারে না নিলে তুমি পারতে না, না, এটাকে নিতে হবে 20, আর d2 এর ভ্যালু আসছে তোমার, d2 এর ভ্যালু আসছে 10। ক্যালকুলেশনটা করো সুরাজ, ঠিক আছে? আর এটা কত হবে? এটাও সেম হবে, এটাও এই পিএলটা সেম হবে, ঠিক আছে? উপরে যা পিএল এসেছে তাই পিএল হবে। আর এটা ই। আচ্ছা ই এর মান কিসে দিয়েছে? ই এর ইউনিটটা গেট পরীক্ষায় ই এর ইউনিটও চেঞ্জ করে দেয় না, এটা এমপিএতে দিয়েছে। হিসাব করো তো কত আসছে, হিসাব করে বলো। প্রথমটা 6 mm আসছে, প্রথমটা 6 mm আসছে, দ্বিতীয়টা 9 mm, তাহলে 15 mm, 9 10 14, হ্যাঁ 15 mm অ্যান্সার আছে, ঠিক আছে? 15 mm। বোঝা গেছে প্রশ্নটা? কিচ্ছু না তো, শুধু তো কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশন, এছাড়া কি আছে বলো তো? জাস্ট কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশন করবে, হয়ে যাবে। পেরেছিলে প্রশ্নটা? অনিমেষ হয়েছিল? হ্যাঁ স্যার সব করেছি স্যার, আমি দিয়েছি। তুমি কটা করেছো? স্যার যেগুলো দিয়েছিলেন সেগুলো সবই করেছি। সব কটা পেরেছো? বাহ, ভালো ভালো। তুমি ভালো, কি তোমার দম আছে, তুমি এত কঠিন চাকরি করো, তুমি বলো নাইট কাস্টিং করি স্যার, হ্যাঁ, তারপরেও তুমি কিন্তু করেছো, ঠিক আছে? ভালো ব্যাপার। গলা শুকিয়ে যায় এখন, মিনিট 15-20 বলতেই না, আগে অনেকক্ষণ ধরে বলতে পারতাম। এটা গেল হচ্ছে গেট 2015 কোশ্চেনটা। এরপরের প্রশ্নটা দেখি, এরপরের প্রশ্নটাও গেটের, এবার ওটা খুব সোজা প্রশ্ন। এরপরের প্রশ্নটা গেট, দেখো এই প্রশ্নটা এই জাতীয়, একটু আগে যে প্রশ্নটা তোমাদের করলাম যে ডিফ্লেক্টেড হচ্ছে সেই, কিন্তু একটু পার্থক্য আছে আর কি, তার সাথে বেসিক একটু পার্থক্য আছে। ও এই প্রশ্নটা করিয়ে দিয়েছি, এই প্রশ্নটা আর করানোর মধ্যে কিছু নেই, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের আমি করিয়ে দিয়েছি ব্যাচে, এই 2.5 PL/A। চলো এটা হয়ে গেছে। এরপরে দেখি কি প্রশ্ন আছে। এরপরে আছে ইনজাংশন। এবার নাম্বার বলো, সুরাজ পর 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 নাম্বার বলতে থাকো, নাম্বার ধরে ধরে করিয়ে দিচ্ছি। 13 আছে, 13। চলো বলো 13 প্রশ্নটা কিভাবে করেছো? স্যার 2PL/A। 2PL/A, দেখো ফর্মুলা তো বলেই দিলাম তোমাদের এখানে, ঠিক আছে? ফর্মুলা তো বলেই দিলাম। ই বলেছে 2.06 ইন্টু 10⁵। আর দেখো আমি কোন কোন জায়গাগুলো দেখি, ই এর ইউনিটটা কি? ই এর ইউনিটটা নিউটন পার মিলিমিটার স্কয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এ পুল অফ
60 কিলো নিউটন, 60 কিলো নিউটন রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে নিউটনে রয়েছে, তার মানে আমাকে 60 কিলো নিউটনকে 10⁻³ দিয়ে গুণ করে নিউটনে নিতে হবে। এই একটা প্রথম ব্যাপার, ঠিক আছে। দ্বিতীয়ত সাডেনলি অ্যাপ্লাইড লোড বলেছে, সাডেনলি অ্যাপ্লাইড কথাটা বলে দিয়েছে, সাডেনলি অ্যাপ্লাইড টু এ স্টিল রড 50 মিলিমিটার ডায়ামিটার অ্যান্ড 4 মিটার লং, ঠিক আছে। তাহলে আচ্ছা দেখো, তাহলে তোমার এই 4টা রয়েছে, এটা মিটারে, 4 মিটারকে মিলিমিটারে নিতে হবে, 4 মিটারকে মিলিমিটারে নিতে হবে, 60 কিলো নিউটনকে নিউটনে নিতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এই ই এর ইউনিটের সাথে ম্যাচ করাতে পারলে টোটালটাকে, এটা আগে বুঝতে হবে। দ্বিতীয়ত তোমাকে কি বুঝতে হবে, সাডেনলি অ্যাপ্লাইড যখন বলেছে, তাহলে সাডেনলি অ্যাপ্লাইডের জন্য ইলংগেশনের ফর্মুলাটা কি 2PL/A, ঠিক আছে। cos n এত করে দিতে হবে না, পারবে প্রশ্নটা করতে? আর এটা করে দেওয়ার মতো কিছু নেই রে ভাই, হ্যাঁ পারবে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, পেরেছি। পেরেছো তো অনুশ্রী? হ্যাঁ ঠিক আছে, আসো এর পরেরটাতে। আচ্ছা আমি না একটা সিকোয়েন্সে সাজিয়েছি, সেই সিকোয়েন্সটা ম্যাচ করছে না, জানো তো। এরপরে দাঁড়াও, আমার সিকোয়েন্সটা, এই প্রশ্নটা কি নেই? এই প্রশ্নটা দাঁড়াও, হয় হতে পারে 2015-তে এই প্রশ্নটা নাও থাকতে পারে। এটা 2015 কেন বলছি, ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1995 দেখি, এটা হয়ে গেল, এটা এই তো এই প্রশ্নটা আলোচনা হয়ে, হ্যাঁ স্ক্রিনটা বন্ধ হয়ে গেল, নো ইস্যু, এখনই খুলে দিচ্ছি। পরীক্ষার ডেট নিয়ে কিছু আপডেট দিতে পারবে আমাকে? আজকে ডিএ মামলার তো একটা শুনানি ছিল, কি হয়েছে আমি এখনো শুনিনি। কালকে তো ওবিসি কেসের হিয়ারিং আছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় না ফেব্রুয়ারির আগে পরীক্ষা হবে, বুঝছো, যেভাবে এগোচ্ছে। এই প্রশ্নটা ফর্মুলার সাথে মিললো, দেখো এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন। এ সলিড মেটাল বার অফ ইউনিফর্ম ডায়ামিটার ডি অ্যান্ড লেন্থ এল, ঠিক আছে, আর পুরোটা পড়ছি না। হ্যাঁ এটা কত হবে, ওন ওয়েটের কি হবে, এটা একটু আগেই তোমাদের দেখালাম, গামা এল স্কয়ার বাই 2e, ঠিক আছে, গামা এল স্কয়ার বাই 2e হলো। এরপরে হচ্ছে, ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে গেছে, এরপরে এই কোশ্চেনটা হয়ে গেল এখনই, তারপরে খুঁজি, ধরো আমার সিকোয়েন্সে আমি বের করি। হ্যাঁ এরপরে আছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1996, ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1996, 14 নম্বর প্রশ্ন, ঠিকই আছে তো, তোমরাও ঠিকই বলেছিলে 13-র পর 14, ঠিক আছে। তাও আমি আমার সিকোয়েন্সটা নিয়ে আমি একদম শিওর হয়ে নিচ্ছি। এটা কি হলো গো, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? আজকে ক্লাসটা রেকর্ডিং খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, এ বার অফ সার্কুলার ক্রস সেকশন, ঠিক আছে, ভ্যারিজ ইউনিফর্মলি। এরকম দেখাচ্ছে কেন আজকে, স্ক্রিনটা কালো হয়ে গেছে কেন টোটালটা? না রেকর্ডিং হচ্ছে, হতে পারে কিছু হয়েছে, যাই হোক। বলেছে এ বার অফ সার্কুলার ক্রস সেকশন ভ্যারিং ইউনিফর্মলি ফ্রম ক্রস সেকশন 2D থেকে D, ভালো কথা, ক্রস সেকশন 2D থেকে D হলো। হ্যাঁ, ইফ extension of the bar is calculated tapering as the bar of average diameter, then percentage of error will be। পেরেছো প্রশ্ন করতে? হ্যাঁ স্যার, ওই স্যার এই আগে যেটা বললেন স্যার, ওই এভারেজ নিচে 3/2 না 3/2 তো অ্যানসার না, 11 পয়েন্ট সামথিং এসেছে কি? স্যার 11 হ্যাঁ 11 পয়েন্ট সামথিং, আমিও বলছি তো তাই, কিছু না, সোজা অঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অপশনে নেই তো স্যার। না 10 দেবে, 10 আমি দেখেছি এই প্রশ্নটা, এটার অ্যানসার 10 আছে, ঠিক আছে। এটা কত নম্বর প্রশ্ন? 14 নম্বর প্রশ্ন। তাহলে কি হবে, এটা আমি ডেল্টা 1 ধরলাম, ডেল্টা 1 কোনটাকে ধরলাম, এটাকে ট্যাপারিং যদি কনসিডার করি, ঠিক আছে, ট্যাপারিং কনসিডার করে ডেল্টা 1 ধরলাম, তাহলে ডিফ্লেকশনের এক্সটেনশনের ফর্মুলা কি হয়ে গেল, PL/AE, এ মানে এরিয়া, তাহলে π/4
π/4 ডি স্কয়ার হয়, কিন্তু এখানে d1 ইন্টু d2, ঠিক আছে, ইন্টু ই হলো, ঠিক আছে। আর যদি ইউনিফর্ম ধরি তাহলে ডেল্টা 2 ধরলাম PL ডিভাইডেড বাই এ হচ্ছে তোমার π/4, ঠিক আছে। আচ্ছা ডায়ামিটার দুটো কত কত আছে একটু পড়ো তো চটচট করে। স্যার 2D আর D, 2D আর D, তাহলে D1টাকে আমি ধরলাম হচ্ছে 2D আর D2টাকে আমি ধরলাম হচ্ছে D। এর অ্যাভারেজ কত হবে 2D আর D এর? তাহলে হচ্ছে হ্যাঁ 1.5D, তাহলে 1.5D আমি একবার এখানে লিখে দিচ্ছি, তাহলে একে 1.5D। পেরেছো তোমরা, অনেকেই পেরেছো প্রশ্নটা করতে, ইন্টু ই, ঠিক আছে। তাহলে এটা কত আসছে দেখি, তাহলে এটা PL ডিভাইড বাই π/4টাকে π/4 রাখলাম, ঠিক আছে, π/4টাকে π/4 রাখলাম, ইন্টু ই কে ই এর মতন রাখলাম, ডি স্কোয়ারকে ডি স্কোয়ার মতন রাখলাম, 1.5 এর স্কোয়ার 2.25 আসছে কি দেখো তো, 2.25, ঠিক আছে। তাহলে D1টাকে কত লিখছি, D1টাকে লিখলাম হচ্ছে 2D, আর D2টাকে লিখলাম হচ্ছে D। তাহলে কত আসছে দেখি, তাহলে আসছে PL ডিভাইডেড বাই π/4, ঠিক আছে, π/4। তাহলে এগুলোকে সেম সিকোয়েন্সে রাখি, ই আগে লিখলাম, তারপরে লিখলাম ডি স্কয়ার, তারপর লিখলাম হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ই ডি স্কয়ার 2, তাহলে এদের মধ্যে এরর কত হচ্ছে, দিস মাইনাস দিস, তাহলে এটাকে এরর হচ্ছে, অতএব এরর 1/2.25 মাইনাস 1/2, তাহলে এরর আসছে হচ্ছে, এটা কত আসছে এরর হিসাব করে দেখো, এরকমই রাখি আপাতত, ঠিক আছে, এরর এরকমই রাখি, পার্সেন্টেজ অফ এরর 1/2.25 মাইনাস 1/2, আর ইনিশিয়াল কতটা ছিল, ইনিশিয়াল ছিল হচ্ছে 1/2। ক্যালকুলেশনটা করো তো, দেখো তো কত আসছে, ইন্টু 100 পার্সেন্টেজ অফ এরর। অ্যান্সার কত আসছে দেখো করে, দেখো আমি যে ক্যালকুলেশনটা করলাম 11.11 আসছে কিনা, ক্যালকুলেশনটা করো একটু, মিলেছে? হ্যাঁ দেখো ওকে আছে 11.11 আসছে, তাই তো, 11.11%, ঠিক আছে। চলো তাহলে এটা হলো, ঠিক আছে। এই কোশ্চেন আর দেয়নি, তাহলে হচ্ছে কাছাকাছি উত্তর তোমাকে অ্যান্সার করতে হবে, কি করা যাবে। এরপরে কত নম্বর কোশ্চেন, 10 হবে এটার অ্যান্সার, ঠিক আছে, এটার অ্যান্সার 10 হবে। এরপরে কত নম্বর কোশ্চেন, 17, ঠিক আছে। দাঁড়াও আমি আমার সিকোয়েন্স একবার মেলাই, এটা হচ্ছে তারপরে তোমার 17, খুব সোজা প্রশ্ন, 17টা খুব সোজা প্রশ্ন। বলো কে পারোনি 17 নম্বর প্রশ্ন পড়তে? 17 নম্বর প্রশ্নটা করানোর মতো কিছু নেই, হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার, ওই গামা এল স্কয়ার বাই 2e, এল স্কয়ার মানে 4 টাইমস হয়ে যাবে। কি বলো তো, বলেছে ইফ অল ডাইমেনশন অফ দ্য প্রিজমেটিক বার, প্রত্যেকটা ডাইমেনশন, ঠিক আছে, একটা প্রিজমেটিক বারের প্রত্যেকটা ডাইমেনশন, আমাকে ছোট দেখাচ্ছে কেন কি জানি কম্পিউটারের স্ক্রিনে এখানে, ইফ অল ডাইমেনশন অফ দ্য প্রিজমেটিক বার অফ স্কয়ার ক্রস সেকশন, ঠিক আছে, সাসপেন্ডেড ফ্রিলি ফ্রম সিলিং, মানে ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হ্যাঙ্গিং, এই কথাটা বলা আছে, ফ্রম সিলিং অফ এ রুফ ইজ ডাবল, অল ডাইমেনশন ডাবল, ভালো কথা। দেন দ্য টোটাল ইলংগেশন, ঠিক আছে, প্রডিউসড বাই ইটস ওন ওয়েট, টোটাল ইলংগেশন ইটস ওন ওয়েট, ঠিক আছে, ইনক্রিজড, ঠিক আছে, টোটালটাকে দাগাই, এ the dimension of the prismatic square cross section suspended freely from ceiling is double, ঠিক আছে, is double, ঠিক আছে, then the elongation produced by, তাহলে কত হবে ইলংগেশনের ফর্মুলা কি, এমনিতে গামা এল স্কয়ার ডিভাইডেড বাই 2e। এবার অল ডাইমেনশন, এখানে কটা ডাইমেনশন আছে, এখানে কটা ডাইমেনশন আছে, এটা একটাই ডাইমেনশন আছে,
তাহলে এটাকে লেন্থকে আমি ডাবল করে দিলাম, তাহলে 2l তার স্কয়ার ডিভাইড বাই 2e, তাহলে এটা কত হচ্ছে গামা 4l স্কয়ার ডিভাইড বাই 2e। তাহলে এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখি, 4 ইন্টু গামা এল স্কয়ার ডিভাইড বাই 2e। তাহলে গামা এল স্কয়ার বাই 2e তো তোমার স্ট্যান্ডার্ড কেস, ঠিক আছে। তাহলে যদি অল ডাইমেনশনকে ডবল করে দেওয়া হয় তাহলে 4 ইন্টু গামা এল স্কয়ার বাই 2e হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 টাইমস। কেউ আছো যে বুঝতে পারোনি? বোঝায় অসুবিধা কারোর আছে? আচ্ছা, খুব কম স্টুডেন্ট ক্লাস করছে, আমার বিরক্তিকর লাগে এই এত স্টুডেন্ট ক্লাস মিস করলে। হ্যাঁ বলো স্যার কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো, অবভিয়াসলি হ্যাঁ বলো। ইনক্রিজ বলতে মানে কি তাহলে স্যার 4 টাইমস মাইনাস 1 টাইম মানে 3 টাইমস হতে পারে? কেন, কি দিকে বললে? স্যার যদি উইল বিকাম বলতো তাহলে 4 টাইমসটা ঠিক আছে, যে গামা এল স্কয়ার বাই 2 এর জায়গায় 4 গামা এল স্কয়ার বাই 2 হয়ে যাচ্ছে। না না, এখানে ওইভাবে চিন্তা করো না। হ্যাঁ বুঝে গেছি, তুমি বলছো উইল ইনক্রিজ, তার মানে তুমি বলছো যে ছিল তো স্যার গামা এল স্কয়ার ডিভাইড বাই 2e, এখন হলো 4 গামা এল স্কয়ার ডিভাইড বাই 2e, তাহলে বাড়লো 4 মাইনাস 1 3। তুমি এইভাবে বলছো তো? হ্যাঁ স্যার। দেখো কোশ্চেনটা যে করেছে না তার এটা ল্যাঙ্গুয়েজে সে ভুল করেছে, ঠিক আছে, সেভাবে চিন্তা করা হয় না। এটা উইল বি দেওয়া উচিত ছিল, উইল বি ইনক্রিজ যদি বলতো বা উইল বি কথা বলতো যদি, তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো হতো, ঠিক আছে। কিন্তু এটা তোমাকে 4 টাইমসই আছে অ্যান্সার, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজে কিছু গড়বড় আছে প্রশ্নটায়। আসো তারপরের প্রশ্ন। এরপরে কত নম্বর প্রশ্ন? 22 তো খুব সোজা প্রশ্ন ভাই। 22-এরটা কি করাবো? 22-এরটা করানোর মতো কিছুই নেই। বলেছে এ রাউন্ড স্টিল বার অফ ওভারঅল লেন্থ 40 সেন্টিমিটার কনসিস্ট টু ইকুয়াল পোর্শন 20 সেন্টিমিটার ইচ হ্যাভিং ডায়ামিটার 10 and 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ইফ দ্য রড ইজ সাবজেক্টেড টু এ টেনসাইল লোড 10 টন, দেখো এখানে টন রয়েছে, এখানে কি কি দেখতে হবে, এই লোডটা কত, এখানে 10 টন রয়েছে। আচ্ছা এখানে ইয়ের ইয়েটা দেখতে হবে, ইউনিটটা দেখতে হবে, কেজি পার সেন্টিমিটার স্কয়ার আছে, তার মানে টনকে কেজিতে আমাকে কনভার্ট করতে হবে। টনকে আমি কি কত দিয়ে গুণ করলে কেজিতে কনভার্ট হবে? 1000। টনকে 1000 দিয়ে গুণ করলে কেজিতে কনভার্ট হবে। আগের দিন সোহম তুমি একটা প্রশ্ন করতে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, আমার টোটাল থিঙ্কিংটা অনেক বড় হচ্ছিল, তুমি একদম শর্টে বলে দিয়েছিলে কোশ্চেনটা, মনে আছে? খুব ভালো, আমি হাততালি দিচ্ছি তোমার ওই ইয়েটার জন্য। ওই একটা ভলিউমেট্রিকের প্রশ্ন মনে আছে কোন প্রশ্নটার কথা বলছি? হ্যাঁ স্যার ওটা। ওটা আমি কিন্তু প্রশ্ন অনেক বড়ভাবে চিন্তা করেছিলাম, তুমি একদম টু দা পয়েন্ট, তুমি ফর্মুলা ধরে বলে দিয়েছিলে, ভালো লাগলো ওটা শুনে তোমার, ঠিক আছে। তাহলে এটা 10 টন রয়েছে, এটাকে কেজিতে নিতে হবে। এটা আমার প্রথমে আগে ইউনিটগুলোকে আগে চেঞ্জ করো ভাই, তা না হলে তো আসতেই পারবে না। তাহলে এটা কততে রয়েছে? এটা সেন্টিমিটারে রয়েছে, এটা সেন্টিমিটারে রয়েছে, এটা সেন্টিমিটারে রয়েছে, এটা সেন্টিমিটারে রয়েছে, আর আমার কিছু ইউনিটে আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তার মানে এই টনটাকে আমার কেজিতে আনতে হবে, ব্যাস। আর কি আছে প্রশ্নের মধ্যে? কিছুই নাই। প্রশ্নটা করে দিচ্ছি, ঝপঝপ করে হয়ে যাবে প্রশ্নটা। দেখো কি বলেছে, এটা কত নম্বর প্রশ্ন গেল সুরাজ? 22। তোমাদের জয়েনিং নিয়ে কি বলছে পিএইচডি তে? অনেকের হয়নি, আমাদের বাঁকুড়াতে চলে এসছে, পিপিআর আমরা জমা করে দিচ্ছি, কিন্তু অনেক ডিস্ট্রিক্টের এখনো হয়নি, আর জয়েনিং এর ব্যাপারে কিছু বলেন। দেখো কোথায় দেয়। দেখুন এটা তো একটা চিন্তা না, অ্যাস্ট্রেলিয়া পিএসসিটা সামনে দেবে, ঠিক আছে, তার জন্য পড়াশুনো করছো, জুনিয়র ইঞ্জিনিয়ারের জয়েনিংটা দেয়নি, এটা একটা খুব ভাইটাল, মানে এমন জায়গায় যদি পোস্টিং হয়ে যায় যে পড়তে অসুবিধা, ঠিক আছে, হতেই পারে এমন পোস্টিং, ভগবান না করে তোমাদের কারোর এমন পোস্টিং হোক যাতে পড়তে অসুবিধা হবে, এরকম পোস্টিং হয়ে গেছে। তাও পিএইচডিতে কাজের প্রেশার কমে এসেছে, ঠিক আছে। আমার এক স্টুডেন্টের সঙ্গে কথা হলো, আলী নাম ছিল, এটা আলী আহমদ, ও আগের বার পিএসসি দিয়ে পেয়েছে, ও বললো যে সব জায়গাতেই কাজের প্রেশার এখন পিএইচডিতে কম এখন। তাহলে এই বলেছে, তাহলে এটা 10 টন রয়েছে, 10 টনকে আমাকে কেজিতে নিতে হবে, তাহলে 10 × 10⁻³ দিয়ে গুণ করে দিলাম,
তাহলে এটা হয়ে গেল কেজিতে কনভার্ট হয়ে গেল, এটা কেজিতে কনভার্ট হয়ে গেল। ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এটা দেখে নিলাম, আগের দিনের ক্লাস রেকর্ডিং হয়নি, ইম্পর্টেন্ট জায়গা পড়িয়েছি। আজকে ইম্পর্টেন্ট, আগের দিনেরটা যেমন আমি অল্পক্ষণ ছিল তো, ঘন্টাখানেক ছিল, রিপিট করতে পারবো, 2 ঘন্টার ক্লাস রিপিট করার সময় পাবো না, ঠিক আছে? তাহলে এই গেল। এর লেন্থটা কত বলেছে একটু পরে পরে বলো তো চটচট করে, এর লেন্থটা কত বলেছে আর ডায়ামিটার নিয়ে কি বলেছে? ওটাও 20 সেন্টিমিটার, তারপর টোটাল এটাও 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, এর পরেরটাও 20 সেন্টিমিটার, ঠিক আছে? দুটোই বলেছে 20 সেন্টিমিটার করে। আর ডায়ামিটারে কি বলেছে? ডায়ামিটার তো বাঁ দিকেরটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, আর এদিকেটা 8 সেন্টিমিটার। এটা 8 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। ব্যাস, আর কি বলো, অঙ্কটা করাবো তোমাদের, ঠিক আছে? করানোর মতোই কিছুই নেই। তাহলে ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি হয়ে গেল? পিএল ডিভাইড বাই A1 ইন্টু ই প্লাস পিএল ডিভাইড বাই A2 ইন্টু ই, ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমি এক কাজ করি, এখান থেকে আমি পিএল বাই ইটাকে কমন নিয়ে নিই, ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু কত আসছে? পি এর ভ্যালু আসছে তোমার ফোর্স, যেটা পি, ঠিক আছে? পিটা আসছে 10 টন। 10 টনটাকে আমি কেজিতে নিয়ে নিচ্ছি, কেজিতে নিয়েছি পি, পি এল, এল এর মান কত? 20 করে, ঠিক আছে? এল এর মান 20 করে, ঠিক আছে? ই এর ভ্যালু কত কোশ্চেনে দেখলাম? L2 করা হবে না স্যার? কোনটা? টোটাল লেন্থ তো স্যার আমার 40 সেন্টিমিটার, স্যার এটা L1 L2 ধরতে হবে না? হ্যাঁ, ঠিক আছে, আমি L1 এখানে L1 L2 যেহেতু সেম দুটো, আমি একবারে এল ধরেছি, বুঝতে পারলে? L1 আর L2 ধরার কি মানে থাকতে পারে? এখানে L1 এরও ভ্যালু 20, এখানে L2 এরও ভ্যালু 20, আমি দুটোকে সেই জন্য কমনলি এল ধরেছি, পার্থক্য নেই বলে আমি সেম ধরেছি। এরিয়াতে যেহেতু পার্থক্য আছে এই জন্য A1 A2 ধরেছি, ঠিক আছে? এর মানটা কত? দাঁড়াও, এর মানটা আমি বই থেকে দেখি। এর মানটা বলেছে কোথায় গেল? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কেজি সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কেজিতে এসেছে, সেন্টিমিটার এসেছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এবার এরিয়াটা করতে হবে, তাহলে এরিয়াটা কত হবে? 1 বাই পাই বাই 4, পাই বাই 4 10 স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস 1 বাই পাই বাই 4 8 স্কোয়ার, ঠিক আছে? 8 স্কোয়ার। ক্যালকুলেশনটা করে দেখো কত আসছে, যা আসবে তাই, ঠিক আছে? যা আসবে তাই। ওইটা আছে Yes. 1/10 পরে ইনটু 1/5 প্লাস এর অপশনটা ক্যালকুলেশনটা করেছো? আমি আর ক্যালকুলেশনটা করছি না, তুমি করেছো বাড়িতে? এটা করে দিছে, এর অপশনটা অপশন এ আসছে, তাই তো? দেখিনি একবার অপশন এতে কি আছে? 25 আর 16, ঠিক আছে? তার মানে হ্যাঁ, ঠিক আছে, ওরা ভাগ করে দিয়েছে। আর ওরা 64কে 4 দিয়ে ভাগ করেছে, ঠিক আছে? তাহলে আর এখান দিয়ে হ্যাঁ, ঠিক আছে, পাইটাকে বাইরে কমন নিয়ে নিয়েছে, ঠিক আছে? অপশন এ আসছে, ঠিক আছে? আমি আর ক্যালকুলেশনটা সম্পূর্ণ করলাম না, হ্যাঁ? অপশন এ আসছে। এরপরে কত নম্বর প্রশ্ন? 26 আছে। 26 পেরেছো? 26 খুব সোজা প্রশ্ন, হ্যাঁ 1 আসছে। 26 খুব সোজা প্রশ্ন। অনুশ্রী হয়েছে 26? হ্যাঁ স্যার হয়েছে। 26টা দেখো মুখে মুখে হবে, হ্যাঁ? কি বলেছে দেখো, 26-এ বলেছে 2 ওয়্যার অফ ইকুয়াল লেন্থ, দুটো ওয়্যার রয়েছে, কোনটা কোনটা মার্কিং করতে হবে, সেগুলো আগে মার্ক করি। এটাই তো আমার মূল ব্যাপার, ইকুয়াল লেন্থ। আমি একজন স্যারের থেকে শিখেছিলাম, ঠিক আছে? এই জিএম স্যার গৌতম মজুমদার, হ্যাঁ, যাদবপুরের মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্যার। ওনার কাছে একসময় টিউশনি পড়তাম। উনি একটা কোশ্চেন, এই জিনিসটা ওনার থেকে শিখেছিলাম। উনি এরকম যেই জায়গাগুলো উনি বলতেন যে একবার রিডিংয়ে, ঠিক ওনার যেটা বক্তব্য ছিল যে কোশ্চেনে সলভ করবে না, ঠিক আছে? 2 বার অন্তত রিডিং পড়বে। তো 2 বার তুমি রিডিং পড়বে, প্রথমবার রিডিংয়ে না মূল জায়গাগুলোকে গোল করে রাখবে। এবার দ্বিতীয়বার রিডিং যখন পড়বে তখন তুমি শুধু গোলগুলোকেই পড়বে, তাহলে গোটা কোশ্চেনটাও তোমার পড়তে হচ্ছে না। আমি নিজে এটা
বহু বছর ধরে প্র্যাকটিস করে দেখেছি, হ্যাঁ সুবিধা হয়, অনেক সুবিধা হয়, ঠিক আছে। টু ওয়্যার অফ ইকুয়াল লেন্থ, ঠিক আছে, সাসপেন্ডেড ভার্টিক্যালি অ্যাট এ ডিস্টেন্স 40 সেন্টিমিটার, সাসপেন্ডেড ভার্টিক্যালি, এইটুকুন লাগবে তোমার কাজে, অ্যাজ শোন ইন দ্য ফিগার। আর এখান থেকে কিছু লাগবে না। দ্য আপার এন্ড আর ফিক্সড টু দ্য সিলিং, while their lower end are rigid at horizontal bar, a central load 1 ton per 1 ton midway between the wire, ঠিক আছে, midway between the wire, details of the two bar as shown in the below। এখনো কিন্তু বোঝা যায়নি কিন্তু, হ্যাঁ কি করতে হবে প্রশ্নটাতে। তারপরে কি বলেছে, the elongation of the two wire is, ঠিক আছে, খুব ভালো কথা। ইলংগেশনের ফর্মুলা কি, এই স্ট্যান্ডার্ড কেসে যদি বলে, স্ট্যান্ডার্ড কেস তো কি হবে ইলংগেশনের ফর্মুলা, PL/AE, তাহলে PL/AE, ঠিক আছে, PL/AE। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে দ্য রেশিও অফ দ্য ইলংগেশন, তার মানে PL/AE অফ A, ঠিক আছে, আমি এটাকে A ধরলাম, এটাকে আমি ধরলাম A, এটাকে আমি ধরলাম B, ঠিক আছে, এটাকে B, PL/AE অফ A, PL/AE অফ B, এটাই তো চেয়েছে। তাহলে দেখো না একটা জিনিস, এটার মধ্যে এই 1 টন লোড আছে, ঠিক আছে, 1 টন লোড আছে, তাহলে ফোর্সটা সমান, এদের মধ্যে অনুপাত করতে হবে তো, তাহলে ফোর্সটা দুটো দিয়ে কাটা গেল। লেন্থ কত, দুটোর ক্ষেত্রেই 4 মিটার, তাহলে লেন্থটা কাটা গেল। এরিয়া কি, দুটোরই এরিয়া সেম, তাহলে এরিয়া দুটোরই সেম, তাহলে এরিয়াটা কনসিডারেশনে আসছে না, কাটা গেল। ই হচ্ছে কনস্ট্যান্ট ই, ঠিক আছে, ইটা কাটা গেল। তাহলে এ আর বি এদের মধ্যে রেশিও কত হয়ে গেল, 1, তাহলে রেশিও হয়ে গেল 1, ঠিক আছে। বোঝা গেল প্রশ্নটা, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার বন্ধুরা আজকে নেই কেন অনুশ্রী? অনেকেই ক্লাস করে না, বলে কি সুন্দর বলে স্যার রেকর্ডিংটা দেখি, আমার খুব বিরক্তি লাগে এত অল্প স্টুডেন্ট পড়াতে, জানো তো। এরপরে আসো হচ্ছে, এরপরে কত নম্বর প্রশ্ন, 33। বলো, এটা তো খুব সোজা প্রশ্ন গো, এটা কি বলো বলো তো, এটা কিছু না, প্রশ্নটা পড়ে মানেটা বলো তো। এই প্রশ্নটাকে, এই অ্যাসেশন রিজনিং কোশ্চেনগুলো আমাদের না STIPSC তে দেয় না, ঠিক আছে, এই প্রশ্ন আমি করাচ্ছি, প্রশ্নটার মানেটা পড়ে ইংরাজিটা বুঝেছো কিনা, ঠিক আছে। আমি যেমন ইংরাজিতে খুব দক্ষ ছিলাম না, যখন স্বাভাবিক ব্যাপার বাংলা মিডিয়ামে পড়েছি, প্রথম দিকে ইংরাজি কোশ্চেন পড়তেও অসুবিধা হতো, ঠিক আছে, তারপর কোশ্চেন ধীরে 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 প্র্যাকটিস, সবই প্র্যাকটিস করে 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 হয়ে যাবে। আগে চিঠি লিখতে অসুবিধা হতো, ঠিক আছে, অফিসিয়াল চিঠিগুলো কঠিন লাগতো, লিখতে 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 2 বছর 3 বছর ধরে 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 লিখতে লিখতে সব হয়ে যায়। ফলে যাদের কোশ্চেন পড়তে অসুবিধা হয় না, এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে কোশ্চেনের মায়েরা তো বুঝতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর ইংরাজিটা খুব সুন্দর বোঝা যায়, কোনো অসুবিধা না, সোজা সোজা ইংরাজি দেয়। STIR লেভেলের কোশ্চেনে একটু ইংরাজিতে একটু গড়বড় থাকে। এই কোশ্চেনের মায়েরা আমাকে বলো, ইংরাজিটা পড়ো, আমার শুধু এটুকুন বক্তব্য তোমাদের, ইংরাজিটা পড়ো, এই অ্যাসেশনের এর ইংরাজিটা কি বলেছে আমাকে বলো। স্যার বলেছে D1 থেকে D2 ডায়ামিটারে ট্যাপার্ড হয়েছে বারটা, ঠিক আছে, এটাতে টেনসাইল ফোর্স P আছে। এবার একবার ওর অ্যাকচুয়াল এটা বের করছে এক্সটেনশনটা, আর একবার এভারেজ ডায়ামিটার ধরে এক্সটেনশনটা বের করছে। আচ্ছা, অ্যাকচুয়াল এক্সটেনশন বলতে কোন এক্সটেনশন, এই টার্মটা বলো। ট্যাপার্ড বারের যেটা হয়, D2 ধরে যে D1 D2 ধরে যেই এক্সটেনশন, তাকে অ্যাকচুয়াল এক্সটেনশন বলেছে। আরো ভালো করে কি করে বুঝবে বলো তো, এই রিজনিং এ দেখো, এখানে দেখো অ্যাকচুয়াল এক্সটেনশন লিখেছে, অ্যাকচুয়াল এক্সটেনশন ইন সাচ ইজ গিভেন বাই এত, ঠিক আছে। তাহলে এটা ট্যাপারিং এর এক্সটেনশন, ঠিক আছে, তাহলে এটা ট্যাপারিং এর এক্সটেনশন। তাহলে বুঝলে যে অ্যাকচুয়াল এক্সটেনশন বলতে ট্যাপারিং এর এক্সটেনশনকে বুঝিয়েছে। এবার বলেছে যে ট্যাপারিং এর এক্সটেনশন বেশি না এদের অ্যাভারেজিং করে এক্সটেনশন বেশি হচ্ছে। পারবে প্রশ্নটা, পেরেছো? আমি বলতে পারবো না, আমাকে না করে আমি সত্যি কথা বলতে আমি এই প্রশ্নগুলো কোনোদিনও আর
মানে আমার মনে হয় না তোমাদের করার দরকার আছে, যেহেতু ফর্মুলাগুলো শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, করে দেখি না কি আছে কি। কত নাম্বার প্রশ্ন গো সুরাজ? 33। আমি বলতেই পারবো না, ঠিক আছে, ক্ষমতা নেই আমার বলার, আমার সলভ করে বলতে হবে। তাহলে অ্যাকচুয়ালকে আমি ট্যাপারিং বলছি, তাহলে ট্যাপারিং এ ডেল্টা 1 তাহলে কত হলো? PL ডিভাইডেড বাই পাই বাই 4 D1 D2 ইন্টু E। ঠিক আছে, D1 D2 ইন্টু E, এটা হচ্ছে গেল। তো ট্যাপারিংটা আমি ডায়ামিটারটা এরকম ধরে নিচ্ছি, ঠিক আছে। এরকম ধরে নিচ্ছি, আর ট্যাপারিং এটার ডায়ামিটার ধরে নিচ্ছি হচ্ছে তোমার 2D। বলেছে এই কোশ্চেনে, দাঁড়াও, ডায়ামিটার একটা গল্প বলেছে, পড়লাম চোখে ভাসলো, দাঁড়াও একবার পড়ি প্রশ্ন, আমি তো পড়লাম না। বলেছে এ বার ট্যাপার ফ্রম এ ডায়ামিটার D1 টু D2 ওভার ইটস লেন্থ অ্যান্ড ইটস সাবজেক্ট টু ইফ দ্য এক্সটেনশন অফ দ্য বার এত। ঠিক আছে, চলো আমি একটা D1 D2 না, আমি 2D আর D ধরে করাই, তোমাদের বোঝাই জিনিসটা আগে। 2D আর D, D1 D2 বললে বুঝতে পারবে না। 2D আর D, ঠিক আছে, 2D আর D, তার মানে এখানে আমার ইয়ে কত আসছে, কোশ্চেন আগে বোঝাচ্ছি। ঠিক আছে, কোশ্চেনের যেই ফরম্যাটে বলেছে ওই ফরম্যাট ধরে করাচ্ছি না। তাহলে এটাকে ধরলাম 2D, এটাকে ধরলাম D, তাহলে কত আসছে? PL ডিভাইডেড বাই পাই বাই 4, তাহলে হচ্ছে 2D আর D, এটা হচ্ছে 2D আর D ইন্টু E, তাহলে কত আসছে? PL ডিভাইডেড বাই পাই বাই 4 ইন্টু 2D স্কোয়ার ইন্টু E, এটা এলো। ঠিক আছে, এটা এলো। এবার যদি এটা ইউনিফর্ম যদি হয়, তাহলে ইউনিফর্ম হওয়া মানে এরকম হওয়া, এরকম হয়ে যাওয়া। তাহলে ডায়ামিটারটা কত আসবে? 2D আর D তে হচ্ছে তোমার 3D, তাহলে এখানে ডায়ামিটারটা অ্যাভারেজ হবে, তাহলে এটা 1.5D আসছে। ঠিক আছে, 1.5D। তাহলে ডেল্টা 2 তোমার কত হচ্ছে? ডেল্টা 2 হচ্ছে PL ডিভাইডেড বাই পাই বাই 4 ইন্টু তোমার 1.5 এর 1.5D তার স্কোয়ার। করালাম মনে হয় একটা অঙ্ক একটু আগে এই ধরনের। এটা কত আসছে? 2.25 আসছে না, দেখো তো। হ্যাঁ স্যার। PL ডিভাইডেড বাই পাই বাই 4 ইন্টু 2.25D স্কোয়ার ইন্টু E। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে 2D, আর এখানে কি হলো? এখানে হলো 2.25D। তাহলে কার ক্ষেত্রে ডিফ্লেকশনটা বেশি হচ্ছে, বা ইলংগেশনই বলতে পারো, ইলংগেশন মানেই তো ডিফ্লেকশন এখানে। ঠিক আছে, এক্সটেনশন, ঠিক আছে, যেটাতে তুমি কমফোর্টেবল। কোনটা বেশি হচ্ছে? ট্যাপারিং এর ক্ষেত্রে না? হ্যাঁ, ট্যাপারিং এর ক্ষেত্রে। কারণ কি, এখানে নিচেটা কম, মানে এই ডেল্টাটা বেশি, এখানে নিচেরটা একটু বেশি রয়েছে, তাহলে ডেল্টা 2টা কম। তাহলে দেখো এই স্টেটমেন্টটা ভুল রয়েছে, এই স্টেটমেন্টটা ভুল। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে আর কি বলেছে? যে দ্য অ্যাকচুয়াল এক্সটেনশন ইজ, এটা তো ঠিকই আছে, রিজনটা ঠিক আছে। ঠিক আছে, কেউ দেখো এর কোনো ইয়ে দেয়নি বইটার মধ্যে। হ্যাঁ, কি বলেছে দেখি পড়ে, ভুল বললাম? অ্যাসারশনটা উল্টো দেওয়া আছে, অ্যাসারশন উল্টো দেওয়া আছে, হ্যাঁ, ফলস দেওয়া আছে। কি বললে তুমি? ফলস আছে তো ইয়ে, ও ক্যালকুলেটর এক্সটেনশন না, ঠিক আছে, হ্যাঁ, এটা ফলস দেওয়া আছে। ঠিক আছে, পড়লাম তো আমি এটা। চলো হইলো। এরপরে কি প্রশ্ন আছে? কত নম্বর সুরাজ? 37। না, গেটের আমার সব প্রশ্ন করানো হয়ে গেছে। ঠিক আছে, 37, 36, 37 ভেরি ইজি অঙ্ক এটা। বলো এটা কিভাবে করব? কি বলেছে দেখো, ওই একইভাবে। ঠিক আছে, মার্কিং করি। বলেছে এ রাউন্ড বার, একটা রাউন্ড বার মেড অফ সেম মেটেরিয়াল কনসিস্ট অফ 3 পার্ট। ঠিক আছে, ইচ অফ 100 মিলিমিটার। 3টে পার্ট রয়েছে রাউন্ড বারটার, 3টে পার্ট, প্রত্যেকটা পার্ট 100 মিলিমিটার। লেন্থ হ্যাভিং, ডায়ামিটার বলেছে 40 মিলিমিটার, 50 মিলিমিটার, 60 মিলিমিটার রেসপেক্টিভলি। ঠিক আছে, ঠিক আছে,
40, 50 আর 60 মিলিমিটার রেসপেক্টিভলি। এটুকুন পড়লাম। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে ইফ দ্য বার সাবজেক্টেড টু অ্যাকচুয়াল লোড বলেছে 10 কিলোনিউটন, অ্যাকচুয়াল লোডটা 10 কিলোনিউটন বলেছে। এবার দ্য টোটাল ইলংগেশন অফ দ্য বার উড বি, ঠিক আছে। আর ই ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি ইন কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ই না ই রয়েছে, ঠিক আছে, ই এখানে ই ফরম্যাটেই রয়েছে, ই এর কোনো ভ্যালু তোমার প্রয়োজন নেই প্রশ্নটা করতে গিয়ে, শুধু ইউনিটটাকে দেখবে। কিলোনিউটন পার মিলিমিটার রয়েছে, আর তো সবই ঠিকই আছে, কিলোনিউটন রয়েছে, মিলিমিটার রয়েছে। বাহ, বলো প্রশ্নটা কিভাবে করব? কত নাম্বার প্রশ্ন এটা? 37 নাম্বার প্রশ্ন। পেরেছো? যদি পারো এটাকে স্কিপ করে দেওয়া যায়, এটা স্কিপ করে দেওয়ার মতন প্রশ্ন, ঠিক আছে। টোটাল আমি একবার শুধু লিখে দিচ্ছি। হ্যাঁ কি বললে? ওই 22 এর কোশ্চেনটা মতো হবে। হ্যাঁ সোজা প্রশ্ন তো এগুলো, এগুলোর মধ্যে তো কিছু নেই বাবা। ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা 3, ঠিক আছে। তাহলে এগুলো না পারলে তো তোমার এগুলো সত্যি কথা বলতে কি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার দরকারও হয় না, ঠিক আছে। এগুলো তো তোমাকে ফর্মুলা জেনে পরীক্ষার হলে রাইটটাই করতে হবে, কিছু করার নেই, ভুল হলে চলবে না, রাইটটাই তোমাকে মারতে হবে পরীক্ষা হলে, ঠিক আছে। আচ্ছা কালকে যে হোমওয়ার্ক দিলাম বৃহস্পতিবারের জন্য, এই সিম্পল স্ট্রেস স্ট্রেইন চ্যাপ্টারের সবকটা কোশ্চেন আর মোর সার্কেলের সবকটা কোশ্চেন, এই সিম্পল স্ট্রেস স্ট্রেইনে কি দেখা শুরু করেছো? শুরু করো। আর না সময় পাওয়া যাবে না, বুঝছো, অনেক দিন হয়ে গেল তো, সেপ্টেম্বর মাস চলছে, ঠিক আছে। সেপ্টেম্বরে পুজো হবে, পুজোর জন্য কিছুদিন তো পড়া বন্ধ থাকবেই, মানে আমার এখানে পড়া হবে ঠিকই, কিন্তু বাড়িতে তো একটু পড়ায় গাফিলতি হয়, এ তো স্বাভাবিক ব্যাপার। ফলে এখন পুজো পরীক্ষা আমার মনে হয় না ফেব্রুয়ারি লেট হবে। কালকে মামলা আছে না গো ওবিসি কেসের? তোমরা ক্যাজুয়াল হয়ে গেছো, বলতে পারছো না কি মামলা আছে না আছে, ঠিক আছে, মনে হয় করে বলছো। আমার অফিসে আমার এক বন্ধু আছে, তার থেকে আমি শুনি আর কি, ঠিক আছে। 4 ইন্টু ই, এক কাজ করি এখান থেকে 100 কমন নিয়ে নিই, 100 কমন নিয়ে নিই, তাহলে কত থাকে 1/16 প্লাস 1/25 প্লাস 1/36, ঠিক আছে। তাহলে এই 4টা উপরে হয়ে চলে যাবে, তাহলে 4 ইন্টু এই 100 কাটলো 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে ই ছিল তোমার কিলো নিউটনে ছিল, ইকে তোমার নিউটনে নিতে হবে, তাহলে এখানে পাই ইন্টু ই ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এটা কেটে উপরে শুধু 10 হলো, 10 মানে 40/পাই ই, 40/পাই ই 1/16 1/25 আর 1/36, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসলো? 40/পাই ই, 40/পাই ই 1/16 প্লাস 1/25 প্লাস 1/36। ক্লিয়ার হলো? এটা করানোর মতো, করাটা উচিত না এই জাতীয় প্রশ্ন, ঠিক আছে। যাই হোক, এরপরে কত নাম্বার আছে সুরাজ? 37 এর পরে 39 কি আছে দেখি, কি বলেছে দেখি। 39 বলেছে এ সিলিন্ড্রিক্যাল বার অফ 20 মিলিমিটার ডায়ামিটার অ্যান্ড 1 মিলিমিটার লেন্থ, ভালো কথা, ইজ সাবজেক্টেড টু টেনসাইল টেস্ট, মানে টেনসাইল লোড অ্যাপ্লাই হয়েছে মোদ্দা কথা, ঠিক আছে। ইটস লঙ্গিচুডিনাল স্ট্রেইন বলেছে 4 টাইমস অফ ইটস ল্যাটারাল স্ট্রেইন, ঠিক আছে, এটাও বলে দিয়েছে। দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি, ই এর ভ্যালু বলেছে, ই এর ইউনিট, ই এর ভ্যালু বললেই আমার ভ্যালুতে আমি ইন্টারেস্টেড না, ই এর ইউনিটে ইন্টারেস্টেড, ইউনিট গড়বড় হয় ই এর প্রশ্ন করতে অসুবিধা হয়। ই বলে দিছে
2 × 10⁵, এটাতে আমার অসুবিধা নেই। আমার অসুবিধা হচ্ছে ইউনিটটা কি বলেছে, নিউটন পার মিলিমিটার স্কয়ার বলেছে। দেন ইটস মডুলাস অফ রিজিডিটি। কিভাবে করব প্রশ্নটা? খুব সোজা প্রশ্ন তো স্যার। 1/4 করলে মিউটা পেয়ে যাব আমি। 1/4 করলে মিউটা পেয়ে যাব। পেরেছো প্রশ্ন করতে? হ্যাঁ হ্যাঁ স্যার। কত এসছে অ্যান্সার? 0.8 × 10⁵। 0.8 × 10⁵। এখানে হ্যাঁ ঠিক আছে, এভাবেই হবে। করে দেবো কি অঙ্কটা, না পারা যাবে? পেরেছি। ঠিক আছে, কিছুই নেই প্রশ্ন। তারপরে কত নম্বর প্রশ্ন আছে সুরাজ? দেখো, কেউ বলছে না কিন্তু যে স্যার পারিনি, ঠিক আছে। এবার কেউ যদি না বলে পারিনি, তাহলে তো আমি পাগলের প্রলাপ বকছি তো না, ঠিক আছে। আমার মনে হয় মাঝে মাঝে যে পাগলের প্রলাপ সবই যদি পারে, তাহলে কি দরকার আছে আমার বলার? যে পারোনি সে বলো ভাই যে স্যার হয়নি। 68 ওটা আমারও আছে। এরপরে কি 68 তোমার? এরপরে এটা কত নম্বর গেল? 56 আছে। তাই 56 টা আসি। 56 ভালো প্রশ্ন। 56 পেরেছো? 56 করাবো। হ্যাঁ স্যার পেরেছি। 56 পেরেছো তাই তো? 56 করাবো আমি, ঠিক আছে। আমার একটা প্রশ্ন আমি খুঁজে পেয়েছিলাম, একটু দেখি তো ওটা গেল কোথায়, হারিয়ে গেল নাকি প্রশ্নটা? দাঁড়াও একটু। প্রশ্ন ছিল জানো তো, প্রশ্নটা এখানে দেয়নি। এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। ঠিক আছে, আমি দেখবো এই প্রশ্নটা। তাহলে এটা কত নম্বর প্রশ্ন গেল? 39টা করলাম না, তোমরা বললে পেরেছো 39টা। তারপরে এলো হচ্ছে এই প্রশ্নটা 56 দিয়ে কি বলেছে? একটা প্রশ্ন আছে আরেকটা, করাবো ওটাই আমি খুঁজলাম। বলেছে এ রিজিড বার এসি ইজ সাপোর্টেড বাই 3 রড অফ সেম মেটেরিয়াল অ্যান্ড ইকুয়াল ডায়ামিটার। দ্য বার AC is initially horizontal, ঠিক আছে। এই AC একটা বার রয়েছে, এই AC বারটা ইনিশিয়ালি হরাইজেন্টাল, ঠিক আছে। এই প্রশ্নটা আমার কাছেও নতুন, আমি এই প্রশ্নটা কোনোদিনও করিনি আর কি। AC বার ইনিশিয়াল হরাইজেন্টাল, a force P is applied, একটা ফোর্স P অ্যাপ্লাইড হচ্ছে, ঠিক আছে। a force P is applied such that AC continue to remains horizontal, ঠিক আছে। AC কন্টিনিউ বল তো ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন, এটা ধরলাম AC, এটা ধরলাম ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। এটা ধরলাম ইনিশিয়াল লেভেল করে দিই, ইনিশিয়াল লেভেল, ঠিক আছে। ইনিশিয়াল লেভেল, এবারে এক্সটেনশন হলো, এক্সটেনশন হয়ে ফাইনাল লেভেলে আসলো। এটা ধরো ফাইনাল লেভেলে আসলো, তার মানে এদের প্রত্যেকটারই ইলংগেশন সেম হয়েছে, তা না হলে তো এরকম হতো না। এ ফোর্স পি ইজ অ্যাপ্লাইড সাচ দ্যাট এসি কন্টিনিউ টু রিমেইনস হরাইজেন্টাল, ঠিক আছে। এটা বোঝা গেল। এ ফোর্স ইন সাচ শর্টার অ্যান্ড দ্য লঙ্গার বার রেসপেক্টিভলি, ঠিক আছে। ফোর্স ইন শর্টার, ফোর্স ইন ইচ অফ শর্টার বার, ও ইচ অফ শর্টার দুটো দিয়েছে, ঠিক আছে। শর্টার অ্যান্ড লঙ্গার বার রেসপেক্টিভলি, ঠিক আছে। চলো পারা যাবে কোশ্চেনটা করতে কোনো অসুবিধা নেই। বলো কিভাবে করেছো? স্যার দুটো লাস্টের দুটো রডকে P0 ধরেছি, মাঝখানেরটা PC ধরেছি। 2P0 প্লাস PC ইজ ইকুয়াল টু P, এটা একটা ফর্মুলা। আর ওই P0 L1/A ইজ ইকুয়াল টু PC 2L1/A, ঠিক আছে। থেকে P0 ইজ ইকুয়াল টু 2PC। তাহলে এটা তোমার অ্যানসার আসবে। এটা দেখেই অ্যানসার করা যায়, জানো। এই কোশ্চেনটা আমি তোমাদের দেখে আগে অ্যানসার করানোটা বলি, দাঁড়াও।
অ্যান্সার এ এসেছে তাই তো? অ্যান্সার এ এসেছে তো, ঠিক আছে। আচ্ছা দাও কি বলেছে, দাঁড়াও আগে সলভ করে দিই প্রশ্নটা, তারপরে আমি দেখাচ্ছি আমি কি করে বললাম, ঠিক আছে। এই অ্যান্সার দেখো, সলভ করে আগে দিই সলভটা। আচ্ছা ডায়াগ্রামটা আমি একটু বলবে, ঠিক আছে? অন্য একটা পেজে করছি তো। কত নম্বর প্রশ্ন এটা? 56। অনুশ্রী পেরেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার পেরেছি। তাহলে P ইকুয়ালস টু 2 ইন্টু P1 প্লাস P2, ঠিক আছে। তার মানে এখানে পি লোড যে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, সেই পি লোড এ নিচ্ছে হচ্ছে P1, মানে শর্টারটা নিচ্ছে P1, ঠিক আছে, শর্টারটা নিচ্ছে P1 আর লঙ্গারটা নিচ্ছে P2, লঙ্গারটা নিচ্ছে P2। এই তো এই পি লোড যেটা অ্যাপ্লাই হলো, শর্টার নিল P1, লঙ্গার নিল P2, ঠিক আছে। এবার এদের ইলংগেশন হবে, এই ইলংগেশনটা টোটালটা কতটা হবে সেটা দেখছি। এটা দেখে তোমাকে বলেছে এই P1 আর P2-র রেশিও কত, এটাই তো চেয়েছে, ফোর্সের রেশিও চেয়েছে। দেখো কোশ্চেনটাতে বলেছে যে এটাকে এক লাইনে করা যায়, এটা দ্য ফোর্স ইন শর্টার বার অ্যান্ড দ্য লঙ্গার বার, ঠিক আছে। একটা জিনিস মনে রাখো তো, যে আচ্ছা কি মনে হয়, যার লেন্থ বেশি হবে, ঠিক আছে, সে কি বেশি ফোর্স নেবে না কম ফোর্স নেবে? ইউনিট লেন্থে সে বেশি নেবে না কম নেবে? না কম নেবে, কারণ এই পি লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে তো, ঠিক আছে, পি লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে, যার লেন্থ বেশি না, ঠিক আছে, সে ইউনিট লেন্থে কম ফোর্স নেবে, ঠিক আছে, আর যার লেন্থ কম সে ইউনিট লেন্থে বেশি ফোর্স নেবে, ঠিক আছে। এখানে দেখো এটা L1 আর এটা হচ্ছে 2L1, এদের কত রয়েছে, এদের লেন্থের রেশিও কত? এদের লেন্থের রেশিও হচ্ছে ডাবল রয়েছে, ঠিক আছে। তাহলে এদের ফোর্স নেওয়ার রেশিও কত হবে? ফোর্স নেওয়ার রেশিও কিন্তু এদের ডবল হবে, ঠিক আছে। আমি আগে উত্তর আমি কিন্তু সলভ করিনি প্রশ্নটা, ঠিক আছে। আমি কি করে বললাম এ অ্যান্সার হবে? এখানে দেখো এতেই দেখো এখানে 0.2, তার ডবল রয়েছে 0.4, তাছাড়াগুলো দেখো এটা রয়েছে 0.3 আর 0.4, ডবল হচ্ছে না বলে কাটো। এটা 0.6 0.2 আর 0.6, ডবল হচ্ছে না বলে কাটো। এটা 0.5 আর 0, ডবল হচ্ছে না বলে কাটো। শুধু এ যেই অপশানটা রয়েছে এটা দেখো ডাবল হচ্ছে। তুমি বলতে পারো স্যার এই পার্টিকুলার প্রশ্নটার জন্যই এটা ভ্যালিড, ঠিক আছে, কারণ এখানে একটা লেন্থ L1 আর একটা লেন্থ হচ্ছে 2L1, তাহলে লেন্থটা আপনার ডবল হয়ে যাচ্ছে। আপনি ছবিতে চোখে দেখে নিচ্ছেন, ঠিক আছে, ছবিতে চোখে দেখে নিচ্ছেন, তাহলে এটা আপনি ফোর্স কত নিচ্ছেন সেখান থেকে আপনি ডবল বলে এই অ্যান্সারটা করলেন, ঠিক আছে। এটা যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন, যদি প্রশ্নটা দেয় পরীক্ষাতে, এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2003-এ এসেছিল, 56 নম্বর প্রশ্ন, ঠিক আছে, আমার যে বইটা আমি যে বইটা ফলো করি আইএস মাস্টারের, সে বইয়ে। এবার যদি ডাইরেক্ট প্রশ্নটা দেয় তুমি এভাবে করবে, গোটা সলভ করতে হবে না। কিন্তু লেন্থ যদি চেঞ্জ করে দেয় তাহলে স্যার কি করব? তাহলে তো তোমাকে সলভ করতে হবে ভাই। তাহলে তুমি চলো সলভ করি তাহলে প্রশ্নটা। তাহলে এটা 2, এটা তাহলে কত হচ্ছে দেখি, P ইকুয়ালস টু 2 ইন্টু, আমরা কি জানি, আমরা ডেল্টা ইকুয়ালস টু PL/AE ফর্মুলা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে P কত, P আসছে আমাদের, P আসছে AE ডেল্টা বাই L, ঠিক আছে। তাহলে P এর জায়গায় লিখবো আমরা AE ডেল্টা বাই L, আর এখানে লিখবো P2 এর জায়গায়, P2ই ধরলাম তো লম্বাটাকে, হ্যাঁ লম্বাটাকে P2ই ধরলাম, ঠিক আছে। তাহলে AE ডেল্টা ডিভাইডেড বাই 12। এবার চলো এটাকে ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 12 লসাগু আসছে, 12 লসাগু এলো, এখানে হচ্ছে লসাগু তো বলে না, কি বলে এর নাম আমি ভুলে গেছি এখন, ঠিক আছে। এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 ইন্টু AE ডেল্টা প্লাস এটা হচ্ছে AE ডেল্টা,
AE ডেল্টা 4 AE ডেল্টা আর AE ডেল্টা 5 AE ডেল্টা হচ্ছে, ঠিক আছে, 5 AE ডেল্টা ডিভাইড বাই 2L, ঠিক আছে, 2L এটাকে ভাগ করো তাহলে কত আসছে 2.5 AE ডেল্টা বাই L, 2.5 AE ডেল্টা বাই L, ঠিক আছে। আমাকে P1 আর P2 এর মান বের করতে হবে। তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে এটা, P1 এর মান এটা, তাহলে এটা আমি পেলাম হচ্ছে 2.5 AE ডেল্টা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার P। তাহলে এখান দিয়ে এক কাজ করি তো, এখান দিয়ে এটা P গেল, P গেল, এখান দিয়ে আমি ডেল্টার মানটা বের করি। তাহলে আমার ডেল্টাটা কত আসছে? ডেল্টাটা আসছে P ইন্টু L ডিভাইডেড বাই 2.5 AE, 2.5 AE, ঠিক আছে। তাহলে এখান দিয়ে তাই ডেল্টার মান পেলাম, তাহলে P1 এর মান ইজিলি পেয়ে যাব। তাহলে P1 এর মান হচ্ছে AE, আমি ডেল্টার মান কত পেয়েছি? PL ডিভাইড বাই 2.5 AE, তাহলে PL ডিভাইড বাই 2.5 AE, ঠিক আছে, আর এটা AE ডেল্টা বাই L, এই L রয়েছে। তাহলে দেখি LL কাটলো, AE কাটলো, ঠিক আছে, AE কাটলো, কত আসছে? P ডিভাইডেড বাই 2.5, P ডিভাইডেড বাই 2.5, তাহলে কত আসছে দেখি ক্যালকুলেটরে? 0.4 আসে না? 1/2.5, 1/2.5 কত আসছে? 0.4, তাহলে এসছে 0.4p, ঠিক আছে, 0.4p। তাহলে P1টা 0.4p, P1টা কোনটা? P1টা ছোট বারটা, তাহলে ছোটটা যদি 0.4p হয় তাহলে বড়টা ডবল রয়েছে, তাহলে 0.2p হবে। তাহলে দেখি 0.2p আসছে কিনা। তাহলে এই P2 মান কত? P2 মান হচ্ছে এটা, তাহলে এখানে বসাই। তাহলে P2 ইকুয়ালস টু AE ডেল্টা ডিভাইড বাই 2L, ঠিক আছে। তাহলে AE ডেল্টা ডিভাইড বাই, না এই ইকুয়েশন দিয়ে আসবে না, এই ইকুয়েশন দিয়ে আসবে না। তাহলে P2 ইকুয়ালস টু AE ডেল্টা বাই 2L, তো তাহলে ডেল্টার মানটা বসাই, ডেল্টার মানটা বসাই, কারণ ডেল্টাতে তোমার এই P রয়েছে, ঠিক আছে, এই ডেল্টার মানটা এখান দিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে এখান দিয়ে বসালে কি হয়? AE ডেল্টা কত? ডেল্টা ইকুয়ালস টু PL, এখানে ছিল 2L ছিল, ঠিক আছে, AE ডেল বাই 2L, ঠিক আছে, ডেল্টার মান PL ডিভাইড বাই 2.5 AE, 2.5 AE, ঠিক আছে, 2.5 AE। তাহলে দেখি কি হচ্ছে, এই EE গেল, AA গেল, AA গেল, LL গেল, ঠিক আছে, LL গেল, তাহলে P বাই 5 আসছে, এই 2 ইন্টু 2.5 5 আসছে, ঠিক আছে, 5। তাহলে তাহলে কত আসছে এটা? 0.2p, 0.2p, ঠিক আছে। তাহলে বোঝা গেল? আমি সলভ তো তোমাদের করে দিলাম, সলভ করে দিলাম 0.4p আর 0.2p। সলভ তো খুব ভালো কথা তুমি করলে, কিন্তু যেই তোমার ছোট্ট কনসেপ্টটা বললাম এটা দিয়ে মনে রাখতে সুবিধা, সেটা বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে, চলো। আচ্ছা, কোন প্রশ্নটা পারোনি বলছিলে? এর পরেরটা? হ্যাঁ স্যার, 68। আচ্ছা, এটা কি হয় বলো তো এই প্রশ্নটা? A bar of length L, cross sectional area A, modulus elasticity E, subject to axial load W, ঠিক আছে। The strain energy stored in the member, strain energy কত হবে? এটা কি করে করব? মনে তো নেই স্যার, এত কিছু মনে আছে নাকি? স্ট্রেন এনার্জি কবে পড়িয়েছেন, কি করে মনে রাখবো এটা? এত ফট করে তো দেবে, ঠিক আছে, পরীক্ষার 1 মাস আগে হয়তো এই চ্যাপ্টারটা পড়নি, ফলে ফর্মুলাটা তো মনে রাখতে হবে। দেখো STM PSC-তে এত কঠিন অঙ্ক দেবে না, ফর্মুলাটা তো দেবে। কি হবে অ্যানসার এটা বলো তো? WL²/2AE। W, আচ্ছা, যে ধরো ভুলে গেছো, আমি যে ধরো যে ভুলে গেছো, সে কি করে মনে রাখবে, মনে কি করে করবে পরীক্ষা হলে? আমার বক্তব্য এটাই, সে
ট্রায়াঙ্গুলার এরিয়া ধরে তুমি ধরো ভুলে গেছো পরীক্ষা হলে, ঠিক আছে, যে স্যার আমি ভুলে গেছি, বলতেই পারি কি আছে রে ভাই, অসুবিধা তো নাই, ভুলে গেছি আমি স্যার কি করে করব তাহলে। তাহলে এটা কি কি দিয়েছে, এটা এক্স অ্যাক্সিসে লেন্থ এল, ক্রস সেকশনাল এরিয়া ই, মডুলাস অফ ইলাস্টিসিটি ই, ঠিক আছে, অ্যাক্সিয়াল লোড দিয়েছে, তার মানে ওয়াই অ্যাক্সিসে ধরলাম লোড, আর এই অ্যাক্সিসে হচ্ছে, এই অ্যাক্সিসে কি হবে, লোড হলে এই অ্যাক্সিসে ডেল্টা হবে, ঠিক আছে, এই অ্যাক্সিসে ডেল্টা। এবার পারবে, এবার যে ফর্মুলাটা বলেছিলাম ফর্মুলা দিয়ে প্রমাণ করতে পারবে? দেখো আগের দিন আমি শিখিয়েছি এটা তোমাদের, আগের দিন শিখিয়েছি বলতে বলেছি আগের দিন, এই জায়গাটা আরেকবার বলবো আজকে, ঠিক আছে, আজকে আর হবে না, আজকে আর হবে না। এ দেখো পি স্কয়ার এল ডিভাইড বাই 2a, এখানে কত রয়েছে, এটাই অ্যান্সার আছে, বোঝা গেল? তোমরা কি বলছিলে, এটাই কি বলছিলে না অন্য কিছু বলছিলে? হ্যাঁ স্যার, না ওটাই বলছি। ঠিক আছে, আমি বি বলেছিলাম, তুমি বি বলেছিলে। এইভাবে মনে রাখবে না সোহম, জিনিসটা আমি বলেছিলাম যে স্ট্রেন এনার্জির যাই প্রশ্ন দিক না কেন, এই দুটোই 8 নম্বর পয়েন্টে বলেছিলাম, এই অ্যাক্সিয়াল লোড ডিফরমেশন আর স্ট্রেস বাই স্ট্রেন, এই গ্রাফটাকে মনে করো, গ্রাফটাকে মনে করে তারপরে তুমি ফর্মুলাগুলো নিজে নিজে না ডিরাইভ করো পরীক্ষা হলে, কিছু উপায় নেই তো ভাই, ঠিক আছে। এখানে কি আছে বলো তো, এটা ডিফরমেশন আর অ্যাক্সিয়াল লোড, তাহলে তোমার এইটুকুন হচ্ছে, এই নিচের ট্রায়াঙ্গেলটা হচ্ছে স্ট্রেন এনার্জি, ওপরটা তো তোমার কমপ্লিমেন্টারি স্ট্রেন এনার্জি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ লিখলে, ভূমি লিখলে ডেল এল, আর উচ্চতা লিখলে পি, ঠিক আছে, উচ্চতা মানে এই এটা, এই 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 ইয়েটা, এটাকে হাইটটা, এখানে তোমার যে কোশ্চেনটাতে আছে সেখানে ডাব্লু রয়েছে। আবার তোমাদের কি শিখেছি, ডেল এল মানে কি, ডেল এল মানে পিএল বাই এই, তাহলে এই তোমার এই ডেল এর জায়গাতে পিএল বাই এই লিখলে ফর্মুলাটা ক্যালকুলেট করে নিলে। ফর্মুলাগুলো না কখনোই করো না, মুখস্থ করার চেষ্টা করো না, ঠিক আছে। এই দুটো ট্রায়াঙ্গেল শুধু মনে রাখো, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, দেখবে কোনো জায়গায় আটকাচ্ছে না, যেই তুমি মুখস্থ করবে সেই জায়গাতেই আটকে যাবে, ঠিক আছে, একদম রিয়েল কথা বলছি। আমি যে এতগুলো সাবজেক্ট এতগুলো ব্যাচে পড়াই না, আমি পড়াতে পড়াতে একটা জিনিস রিয়েলাইজ করেছি, ঠিক আছে, যে ফর্মুলা মুখস্থ করা যাবে না, ও কোথার থেকে আসছে ওটাকেই একটু কিন্তু চর্চা করে করে রাখতে হবে, তা না হলে হট করে বোলানোটাই স্বাভাবিক। বলো কোশ্চেনটা বলছিলে, এরপরে কোনটা পারোনি? 66 পেরেছো? এটা পেরেছো? 66 ছিল না তো, না এটা 68 স্যার, যেটা ডবল টিক মারা আছে 68 না, হ্যাঁ ঠিক আছে, এটা ছিল না, না বল। ও এটা পাওনি, এটা কি ইল্ডের ব্যাপারটা দিয়েছে নাকি কোশ্চেনটা? 3 ওয়্যার, হ্যাঁ 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 ঠিক আছে, যে কোল্যাপস লোড আর ইল্ডের ব্যাপারটা। বলো কোল্যাপস লোড কাকে বলে আর কাকে বলে, এটা বলতে হবে তো আগে, তা না হলে আমি কেন রেডি রেফারেন্স করে দেবো? স্টিলের সম্পূর্ণ ব্যাপারটা পড়িয়ে দিয়েছি। কোল্যাপস লোড কাকে বলে? যে লোডে প্লাস্টিক হিঞ্জ ফর্মেশন হচ্ছে। আমি কি এভাবে বলেছিলাম কোল্যাপস লোড তোমাদের? মানে সবকটা লেয়ারে যে ইলাস্টিক লিমিট মানে পেরিয়েছে, হিল স্ট্রেসে অল ফাইবার যদি তুমি ঠিক আছে, তুমি প্লাস্টিক হিঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই টার্মটাও তুমি বলেছো, এই টার্মটাও আমি বলেছিলাম না, অল ফাইবার যদি ক্র্যাক করে যায় তাহলে তাকে বলবো আমি তোমার কোল্যাপস লোড, এই টার্মটা নিয়েছিলাম। অল ফাইবার যদি ক্র্যাক করে তাকে বলবো কোল্যাপস লোড। এরপরেই আমি প্লাস্টিক হিঞ্জ, এই অল ফাইবার ক্র্যাক করলো তারপরের টার্মটাই প্লাস্টিক হিঞ্জ বলেছিলাম। তো ভালো পড়াশোনা করেছো কিন্তু তুমি, ঠিক আছে, তুমি ভালো চর্চা করছো পড়াশোনা, ঠিক আছে, তা না হলে আমি তো বহুদিন ধরেই সারেগামা ধানিসা করে যাচ্ছি, বলে কোন টার্মের পর কোন টার্মটা একটা সিকোয়েন্সে আছে, তুমি তো আমার কাছে প্রথমবার শুনেছো, মনে রাখতে পেরেছো এটা। তাহলে কোল্যাপস লোড বলতে যদি অল ফাইবার তোমার ক্র্যাক করে গেল তারপর প্লাস্টিক হিঞ্জ দরকার নেই। ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা ভালো করে শোনো। একটা বডি রয়েছে, ঠিক আছে, মেটালের একটা বডি রয়েছে, ডায়াগ্রামটা আঁকি।
এটা স্টিলে, এটা ধীরে 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 সম্পূর্ণ জায়গাটা আমি তোমাদের একদম বলেছিলাম। এই এতে অনেকগুলো ফাইবারের সমষ্টিগত, ঠিক আছে, ফাইবারগুলোকে একটু অন্য কালার দিই। এই মেটাল বারটা অনেকগুলো ফাইবার নিয়ে তৈরি হয়েছে, একটা ফাইবারের না, ঠিক আছে, অনেকগুলো ফাইবার নিয়ে তৈরি হয়েছে। এর প্রত্যেকটা ফাইবার যদি কোল্যাপস করে যায়, প্রত্যেকটা ফাইবার যদি কোল্যাপস করে যায়, ঠিক আছে, প্রত্যেকটা ফাইবার কোল্যাপস করে গেলে তাকে বলা হয় এই কোল্যাপস, তাকে বলা হয় কোল্যাপস, ঠিক আছে। এই টার্মটাকে এভাবেও লেখা যায় অল ফাইবার ইল্ড, অল ফাইবার ইল্ড। আর যদি শুধু একটা ফাইবার, এক্সট্রিম ফাইবারটা যদি কোল্যাপস করে, তাহলে তাকে কি বলবো? তাকে শুধু বলবো ইল্ডিং, ঠিক আছে, শুধু বলবো ইল্ডিং। আর প্রত্যেকটা ফাইবার যদি কোল্যাপস করে তাহলে অল ফাইবার ইল্ড, ঠিক আছে, অল ফাইবার ইল্ড, ঠিক আছে, অল ফাইবার উইল বি ইল্ড করি, অল ফাইবার উইল বি ইল্ড, ঠিক আছে। প্রত্যেকটা ফাইবার যদি ক্র্যাক করে যায় তাহলে তাকে বলবো কোল্যাপস লোড। আর যদি শুধুমাত্র কোনো একটা মেটাল বার রয়েছে, তার যদি একমাত্র আউটার ফাইবার যদি ক্র্যাক করে তাহলে তাকে বলবো ইল্ডিং, ঠিক আছে। ইল্ডিং এরকম ব্যাপারটা, ওই আপার ইল্ড পয়েন্ট এই জায়গা দিয়ে শোনো, আরেকটু সহজে বুঝতে পারবে। এই যে কেসটা দেখালাম, এটা আমি স্টিলের প্লাস্টিক অ্যানালাইসিসে করিয়েছি, ঠিক আছে। ফলে প্লাস্টিক অ্যানালাইসিসটা তোমাকে পুরোটা পড়তেই হবে এই টার্মগুলো বুঝতে গেলে আমার, ঠিক আছে। তোমরা তো আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট দেখেছো, ঠিক আছে। এখানে ইল্ড মানে কি? ইল্ড মানে একটা মেটেরিয়াল রয়েছে বা একটা বার রয়েছে, তার আউটার ফাইবার যদি তার ম্যাক্সিমাম পারমিসেবল লিমিটে পৌঁছে যায় তাহলে সেটা ক্র্যাক করে যায়, তাকে বলবো ইল্ড, ঠিক আছে। তারপরে কিন্তু লোড নেওয়ার ক্ষমতা থাকে বডিটার মধ্যে, কারণ ওর শুধু আউটার লেয়ারটা ক্র্যাক করেছে, ভেতরের লেয়ারগুলো তো ক্র্যাক করেনি। এবার যদি অল লেয়ার যদি ক্র্যাক করে যায়, প্রত্যেকটা লেয়ার ক্র্যাক করে গেল, তাহলে কি আর লোড নেওয়ার ক্ষমতা থাকবে? আর স্যার লোড নেওয়ার ক্ষমতা থাকবে না, স্ট্রাকচারটা তো স্যার তাহলে কোল্যাপস করে যাচ্ছে। তাহলে এবার বোঝা গেল কোল্যাপস লোড কি আর এই ইল্ড লোড কি, দেখে নাও। হ্যাঁ স্যার, বোঝা গেছে? সোহম বুঝতে পেরেছো? শুধু সোহম আর অনুষ্ঠির সাথেই কথা হচ্ছে, বাদবাকি কে কে আছে ক্লাসে? বাদবাকি যারা আছে, জাসিমউদ্দিন আছে চুপচাপ কেন? অঙ্কুর, তোমার অনিতা, অনিমেষ, অনিক মন্ডল, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। স্টিল স্ট্রাকচারের ক্লাসটা করে নিও, ঠিক আছে। দারুণভাবে পড়িয়েছি, ওদের দুদিন ধরে শুরু করেছিলাম স্টিল দিয়ে, শুরু করেছিলাম এই এসটিএম পিএসসির ব্যাচটা পড়ানো স্টিল দিয়ে, খুব ভালো করে প্লাস্টিক অ্যানালাইসিস ওখানে করানো হয়েছে। তো নিজেরা বুঝতে পারছো তো যে স্যার একটা জিনিস তো আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, মাইল স্টিলের কার্ভ, এটা তো ভুলবো না, ঠিক আছে, মরে যাওয়ার একদিন পর্যন্ত মনে থাকবে, কারণ এটা তো পড়েছি, ফার্স্ট ইয়ারে পড়েছি, তখন ব্রেন অনেক মানে কিছুই জানতাম না, ব্রেনে অনেক জানার ইচ্ছা ছিল, ধীরে ধীরে জানার ইচ্ছাগুলো মরে গেছে, ঠিক আছে। এখন আর কিছুই জানতে ভালো লাগে না, নতুন জিনিস আসলেই কঠিন লাগে। আগে তো জেনেছি ভালো, তখন তো আপার ইল পয়েন্ট কি, লোয়ার ইল পয়েন্ট কি, তোমার ম্যাক্সিমাম ইয়ে কি, ইল্ডিং কি, ঠিক আছে, আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট আর ইল্ড, ঠিক আছে। তো আপার ইল্ড আর লোয়ার ইল্ড এই দুটো টার্ম তো জেনেছি আর কি। তো আপার ইল্ডের পরে বা লোয়ার ইল্ডের পরেও তো লোড নেওয়ার ক্ষমতা থাকে আর কি একটা মেটালের। কেন আপার ইল্ড আর লোয়ার ইল্ড, যেগুলো এই দুটোকে আমি কম্বাইন্ড ইল্ড বলছি। ইল্ডে কি হচ্ছে, শুধুমাত্র আউটার লেয়ারটা ক্র্যাক হচ্ছে, আর অল লেয়ার ক্র্যাক হচ্ছে এই কোল্যাপস লোডে। কোল্যাপস লোড কি, ওই ই পয়েন্ট মাইল স্টিলের, যেটা এরকম আমরা করেছিলাম, মাইল স্টিলের এই গিয়ে এই যে ম্যাক্সিমাম যে লোডটা নিতে পারছে তাকে কোল্যাপস লোড বলছি, আর এর আগে ইল্ড পয়েন্ট বলছি। ইল্ডের পরেও লোড নিতে পারে, কিন্তু কোল্যাপসে গিয়ে আর লোড নিতে পারে না, ঠিক আছে। এটুকুন বোঝা গেছে? দেখো
হ্যাঁ স্যার। এটুকুন তো ভাই বোঝা যাবে, এটুকুনের মধ্যে তো কিছু নেই, ঠিক আছে। চলো এর পরে দেখাই, দাঁড়াও আরেকটা আমি না ডায়াগ্রাম একটা এঁকেছিলাম এটাকে ভালো করে বোঝানোর জন্য তোমাদের। ডায়াগ্রামটা এখন খুঁজে পাচ্ছি না, এই অসুবিধা হয় এক এক সময়, কোথাও কাগজে লিখে রাখি, হ্যাঁ যাই হোক। আচ্ছা এটা কোল্যাপস লোড। আচ্ছা এবার আমাকে বলো কোল্যাপস লোডে তাহলে কি হচ্ছে? কোল্যাপস লোডে কি হচ্ছে? অল ফাইবার ক্র্যাক করে যাচ্ছে, তো এটা বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি এইভাবে এটাকে লিখতে পারি, কোল্যাপস লোডে অল ফাইবার ক্র্যাক করে যাচ্ছে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে WU হচ্ছে তোমার কোল্যাপস লোড। WU হচ্ছে তোমার কোল্যাপস লোড। তাহলে কোল্যাপস লোডটাকে আমি লিখছি, এটাকে সিগমা ওয়াই, এটা সিগমা ওয়াই, দাঁড়াও একটু চিন্তা করি কীভাবে করানো যায়। প্রশ্নটা একবার পড়ি, নিজে তো প্রশ্নটাই পড়লাম না। 3 ওয়্যার অফ স্টিল 1 2 3 হ্যাভিং ক্রস সেকশনাল এরিয়া এ, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া এ বলেছে, সাপোর্টেড বাই লোড ডাব্লু, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটার ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে ক্যাপিটাল এ, ক্রস সেকশনাল এরিয়া ক্যাপিটাল এ, supported load W, what is the ratio between collapse load and the load এত, ঠিক আছে, collapse load। তাহলে stress equals to P by A, ঠিক আছে। তাহলে লোড কত? লোড হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। লোডের তো এটাই ফর্মুলা, স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করলে আমি লোড পাবো, ঠিক আছে। ঠিক আছে, ভালো কথা। কোল্যাপস লোড চেয়েছে, কোল্যাপস লোডকে আমি সিগমা ওয়াই ধরলাম, ঠিক আছে। তাহলে সিগমা ওয়াই ইন্টু এ হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, 3টে ওয়্যার রয়েছে ইন্টু 3, এটাকে আমি লিখলাম WU। কোল্যাপস মানে হচ্ছে তোমার সবকটা ফাইবার ক্র্যাক করে গেছে, তাহলে সবকটা ফাইবার যখন ক্র্যাক করে তখন যেই লোড ক্যারিং ক্যাপাসিটি থাকে তাকে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি আমি বলতে পারি, এই জন্য WU লিখলাম, ঠিক আছে। এবার ইল্ডে চলে আসো, ইল্ডকে আমি WY লিখছি, WY এ কি রয়েছে? 2 ইন্টু এই দেখো এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে L/2, এটার লেন্থ L/2, এটার লেন্থ হচ্ছে L, এটার লেন্থ হচ্ছে L, ঠিক আছে। এই দুটোর লেন্থ L, ভালো কথা। তাহলে এখানে এভাবে লিখতে পারি, তাহলে দুটো রয়েছে আমার L লেন্থে, ঠিক আছে। তাহলে দুটো রয়েছে L লেন্থের, তাহলে এর স্ট্রেস নেওয়ার ক্ষমতা কি হবে? যেটা ছোট রয়েছে তার স্যার যে অর্ধেক হয়ে যাবে, বড় আছে তার কম হবে, হ্যাঁ অর্ধেক হবে, অর্ধেক, আমি অর্ধেক, যেহেতু লেন্থ রয়েছে এটাতে L আর এর লেন্থটা রয়েছে L/2, ছোটর লেন্থটা রয়েছে L/2, তাহলে বড়র কত হবে? বড়র এটাকে আমি যদি সিগমা ওয়াই বাই 2 করলাম, ঠিক আছে, বড়রটা সিগমা ওয়াই বাই 2 ইন্টু এরিয়া প্লাস বড়রটাকে করলাম সিগমা ওয়াই ইন্টু এরিয়া। কোন কনসেপ্টে করলাম? একটু আগেই একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের করালাম যে লেন্থ যদি ডবল হয়ে যায় তাহলে স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা অর্ধেক হয়ে যায়, ওটা একটা প্রমাণ, কিন্তু ওই প্রশ্নটার মাধ্যমে আমি একটা প্রমাণ তোমাদের সলভ করলাম, ঠিক আছে। তাহলে এটা y/2 হলো, আর এটা সিগমা y/2 হলো, আর এটা সিগমা ওয়াই হলো। তাহলে এটাকে ক্যালকুলেশনটা করি, এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2 2 কেটে গেল, সিগমা ওয়াই ইন্টু এ, সিগমা ওয়াই ইন্টু এ, 2 সিগমা ওয়াই ইন্টু এ। তাহলে এদের মধ্যে রেশিও কত হচ্ছে? WU/WY ইকুয়ালস টু 3 ইন্টু সিগমা ওয়াই ইন্টু এ ডিভাইড বাই 2 ইন্টু সিগমা ওয়াই ইন্টু এ কাটলো, সিগমা ওয়াই কাটলো, 3/2 আছে অ্যান্সার। দেখো তো একটু সুরাজ, দেখো তো অ্যান্সার কি আছে প্রশ্নটার? 3/2 আছে?
দেখে নাও অ্যান্সারটা, দেখো কি আছে। স্যার আপনি যে স্ক্যান করে দিয়েছেন তাতে আনসার ছিল না। ও অ্যান্সার ছিল না, দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আমার কাছে ইয়েটা আছে তো আমার, না এদের অনেকের কাছে বইটাই আছে, ঠিক আছে। সি আছে না সি হবে না, অসম্ভব, সি হতে পারে না, হ্যাঁ পয়েন্টে আসবে না। 60 দেখো তো অ্যান্সার, হ্যাঁ বি আছে, বি আছে অ্যান্সার। বোঝা গেল প্রশ্নটা? প্রশ্নটা একটু না মানে এই জায়গাটা কেউ যদি না ধরতে পারে, এই জায়গাটা কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয় বলো তো, এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হবে। এই সিগমা ওয়াই বাই টু আর সিগমা ওয়াই যে লিখেছি, এই কথাটা কেন লিখলাম, এই কথাটা এই পার্টিকুলার একটা প্রশ্ন তোমাদের প্রমাণ করালাম। এটা ছিল কোন প্রশ্নটা গেল, এই প্রশ্নটা, এটা ছিল তোমাদের 56 নাম্বার প্রশ্ন। 56 নাম্বার প্রশ্নের প্রুফটাকে কাজে লাগিয়ে বা এই পার্টিকুলার প্রশ্নটার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই প্রশ্নটা হলো, এছাড়া এই প্রশ্নটা তুমি সলভ করতে পারতে না কিছুতেই, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, এটা বোঝা গেছে। আর বলো কি প্রশ্ন আটকেছে এরপরে? 85 এটা কি আছে গো? এটা সোজা অঙ্ক। অনুশ্রী এটা পারোনি 85? হ্যাঁ স্যার পেরেছি। এটা কি করাবো বলো তো ইয়ে সুরাজ, এই প্রশ্নটা পাওনি, আগের প্রশ্ন। ও হো 85, ঠিক আছে। এ সলিড মেটাল বার অফ ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া থ্রুআউট ইজ লেন্থ হ্যাভিং ভার্টিক্যালি ফ্রম ইটস আপার এন্ড, ওই ঝুলিয়ে দিয়েছে। দ্য ডিটেলস অফ দ্য বার্স আর লেন্থ বলেছে, মেটাল ডেনসিটি বলেছে, ই বলেছে। তো আচ্ছা কোন ফর্মুলা দিয়ে হবে, ফর্মুলাটা বলো কোনটা হবে? গামা এল স্কয়ার ডিভাইড বাই 2। তারপরে কোন প্রশ্নটা আছে বলো? 90 পেরেছো? 90? হ্যাঁ হ্যাঁ স্যার। কি বলেছে? ট্যাপারিং বলেছে, ঠিক আছে। এ স্টিল রড, দাঁড়াও, এ মাইল স্টিল রড ট্যাপার্স ফ্রম ইউনিফর্ম 30 থেকে এত মাইল ল্যাং এত দা রডের পারবে প্রশ্ন করতে। কোন ফর্মুলা দিয়ে করবো? ট্যাপারিং এর ফর্মুলা কি হবে ইলংগেশনের? স্যার 4p বাই e d1 d2 d1 d2 ইনটু e, ঠিক আছে। এরপরে বলো কোন প্রশ্নটা? 97 এ কি বলেছে? এটাও পারবে, এটাও কিচ্ছু নেই, এটাও পারবে। আজকে যেগুলো করিয়ে দিয়েছি তার মধ্যে থেকে এই প্রশ্নটা হয়ে যাবে। বলেছে টু সার্কুলার মাইল স্টিল বার এ অ্যান্ড বি অফ ইকুয়াল লেন্থ এল হ্যাভিং ডায়ামিটার ডিএ বলেছে 2 অ্যান্ড ডিবি বলেছে 3, ইচ সাবজেক্ট টু এ টেনসাইল লোড ম্যাগনিটিউড দ্য রেশিও অফ ইলংগেশন। তো পারবে প্রশ্ন করতে, পারবে না প্রশ্নটা? ঠিক আছে, একটু দাঁড়াও আমি দেখি, আমি আরেকটা কোশ্চেন আমি খুঁজছিলাম তখন, ওটা আমি পাই কিনা। এটা ভালো প্রশ্ন ছিল, ওটা এই মুহূর্তে না খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। যদি না পাই আমি ব্যাচের মধ্যে করে আমি কোশ্চেনটা সলভ করে পাঠিয়ে দেবো। কোথায় যে গেল? চলো ঠিক আছে, আমি এটা দেখে নেবো ওটা কোথায় আছে। এরপরে কোন প্রশ্ন আছে? 98 পারবে কোষ্ট। বলেছে এ মাইল স্টিল রড ট্যাপার দিয়েছে মানে পারবে প্রশ্নটা করতে, ঠিক আছে। ট্যাপারের ইলংগেশন দিয়েছে। তারপরে 103 এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়ো। আমার এই প্রশ্নটা তোমাদের প্রথম দিন যখন পড়াই, কোশ্চেনটা পড়ে এটার মানে বোঝার আছে, কিন্তু মানে না বুঝতে পারলে এই নো চেঞ্জ ইন দ্য লেন এ বি, মানে এ বির লেন চেঞ্জ হয়নি, সেটা এক্স ডাইরেকশনে না ওয়াই ডাইরেকশনে? কোন ডাইরেকশনে হবে বলেছিলাম, হাইলাইটও করা রয়েছে এখানে। কোন ডাইরেকশনে? এ বির লেন নো চেঞ্জ ইন লেন, হ্যাঁ এক্স ডাইরেকশন। আমি যে ইনকা প্রথম প্রশ্নটা করি না, আমার ওয়াই ডাইরেকশন ধরে করছি, আর মিলছে না প্রশ্নটা। স্ট্যান্ডার্ড তো ফর্মুলা কি আছে ফর্মুলাটাতে, ঠিক আছে।
ফর্মুলা তো ইজি ফর্মুলা জানি, কোশ্চেন পারছি না, খুব খারাপ লাগছে, হচ্ছে না কেন। তারপরে চিন্তা করলাম না, অনেকগুলো প্রশ্ন নিয়ে আগের দিনের ক্লাসে কি তার আগের দিনের ক্লাসে হয়েছে তোমাদের এটা, ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন নিয়ে একসাথে বসলাম যেগুলো এই জাতীয় প্রশ্ন। তবে দেখলাম না, এখানে লেন্থ বলতে লেন্থ তো এটাই, লেন্থে কোনো চেঞ্জ নেই, এই কথাটা বলার চেষ্টা করেছে। হ্যাঁ বলো সুরাজ, কোনটা বলছিলে? 103 বলেছে এ মেটাল বার অফ 10 মিলিমিটার ডায়ামিটার when subjected to a pool বলেছে এত, ঠিক আছে, having elongation বলেছে এত মিলিমিটার, গজলে দ্য ইয়ংস কি চেয়েছে কি প্রশ্নটা? দ্য ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি। স্যার PL/A থেকে স্যার এটা করব। হ্যাঁ পারবে প্রশ্ন করতে? হ্যাঁ স্যার করেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। এরপরে 125 এ মাইল স্টিল বার অফ লেন্থ বলেছে 450 মিলিমিটার, ট্যাপার্স ইউনিফর্মলি দ্য ডায়ামিটার অফ দ্য এন্ডস আর 36 মিলিমিটার অ্যান্ড 18 মিলিমিটার রেসপেক্টিভলি দ্য অ্যাক্সিয়াল লোড। পারবে এটা করতে? দ্য ইলংগেশন ট্যাপারে বলেছে। এরপরে কোনটা আছে? 125 এর পর 110 পেরেছো? হ্যাঁ √2 এটা কিছু নেই, এটা সোজা প্রশ্ন, এটা পারবে করতে, ঠিক আছে। 116টা একটু দেখিয়ে দেবেন, বলে দিচ্ছি, পারা উচিত এটা, কিন্তু সোহম এটা দেখানো উচিত না, ঠিক আছে। অনুশ্রী পেরেছো 116? হ্যাঁ স্যার গামা L স্কয়ার বাই 6 কিভাবে করেছো বলো তো এটা? তোমার সোমের কোন জায়গাটা অসুবিধা হয়েছে প্রশ্নটাতে? আনসারটা আমি বুঝলাম না তো, সেই জন্য তাহলে সলভ করে দিচ্ছি, নো ইস্যু, ঠিক আছে। অ্যানসারটা মিলছে না, আমি সলভ করে দিচ্ছি, মিলবে না আবার অ্যানসার হয় নাকি? দেখি পড়ি প্রশ্ন, আগে পড়তে হবে। এ সলিড কনিক্যাল বার of circular cross section is suspended vertically from the figure. The diameter of the bar at the base capital D, ঠিক আছে, equals 100 মিলিমিটার and length বলেছে, কি বলেছে প্রশ্নটা ভালো করে পড়ি। A solid conical bar of circular cross section is suspended vertically as shown in the figure. The diameter of the bar at base বলেছে capital D equals to 100 মিলিমিটার and length বলেছে 0.5 মিটার, লেন্থ বলেছে 0.5 মিটার, ই বলেছে এত গিগা, ওই গিগা নিউটন, ই এর ব্যাপার আছে তো, তুমি এটাকে কোনোভাবে তোমার ইয়ের চেঞ্জ তুমি করনি, ঠিক আছে। ই বলেছে তোমার 200 গিগা নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে, গিগা নিউটন পার মিটার স্কয়ার, অ্যান্ড দ্য ইউনিট ওয়েট বলেছে 80 কিলো নিউটন পার মিটার কিউব। তোমার ইউনিট চেঞ্জ কিছু একটা মিস করে গেছো, সেজন্য হয়নি, তাছাড়া না হওয়ার কিছু নেই। দ্য ইলংগেশন অফ দ্য বার ডিউ টু সেলফ ওয়েট। নিজে করবে নাকি করে দেবো? গামা এল স্কয়ার ডিভাইড বাই 6e, ঠিক আছে, তাহলে কত আসছে? গামা কত বলেছে? 80 কি বলেছে? কিলোনিউটন পার মিটার কিউব। দাঁড়াও আমি তোমাদের ইয়ে করি, 80 কিলোনিউটন পার মিটার কিউব। গামা বলেছে, করেই দিই, এরা ইউনিট চেঞ্জে পারেনিও, কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে কিলোনিউটনকে আমাকে নিউটনে নিতে হবে, ঠিক আছে, তাহলে 10⁻³ দিয়ে গুণ করলাম হলো, আর এখানে মিটার কিউবকে মিলিমিটারে নিতে হবে, তাহলে 10⁻³ তার স্কয়ার, ঠিক আছে। এটা করেছিলে, মানে 3 3 9 হবে, 10⁹ একবার লিখে দিই, 10⁹ এল কত আছে? 5 মিটার, তাহলে 0.5 মিটার রয়েছে গামা এল স্কয়ার, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে 10⁻³ তার স্কয়ার, তার মানে 3 3 9, 10⁹ লিখলাম, ঠিক আছে। এবার 6e, ই এর মান কত আছে? স্যার 2 × 10⁻³
6 হবে স্যার। কোনটা? আচ্ছা গিগা নিউটনের ইউনিট কি বলো? গিগা নিউটন মানে কি? গিগা নিউটন 1 কিলোনিউটন 10 টু 6। তাহলে এটাকে লিখছি 6 ইন্টু 2 ইন্টু 10 টু দেয়ার 5, 6 ইন্টু 2 ইন্টু 10 টু দেয়ার 5, ঠিক আছে? এটা সাইনটা কনভার্ট হয়ে গেল, গিগা নিউটন থেকে নিউটনে গেল, ঠিক আছে? এবার চলো এবার করি, এবার ক্যালকুলেশনটা করো তো সুরাজ, কত আসছে দেখো তো, ক্যালকুলেশনটা করো। সুরাজ করো ক্যালকুলেশনটা। তুমি এখানে কিছু একটা চেঞ্জ করোনি, বুঝছো? এটা ঘাবড়ানোর কিছু নেই। পরীক্ষা হলে এত দিতে পারে, তোমার ক্যালকুলেটর অ্যালাউ দেয় টিএমপি এর ক্ষেত্রে। হ্যাঁ বলো। 10^9 কাটা যাবে তো স্যার? করো না ক্যালকুলেটরে, হ্যাঁ যাবে তো নিশ্চয়ই, এটা কেটে করো না, ঠিক আছে? করো ক্যালকুলেটর ক্যালকুলেশনটা। দেখে নাও ক্যালকুলেশনটা, ঠিক আছে? দেখো ঠিক আছে, করে নাও, মিলে যাবে। আমি করেছি, এটা মিলে গেছে, ঠিক আছে? এরপরে কি প্রশ্ন? হ্যাঁ 1.67 ইন্টু 10 টু দেয়ার মাইনাস 5 আসছে। 1.67 ইন্টু, আমি করেছি ক্যালকুলেশন, এটাই কি অ্যানসার আছে? এটাই অ্যান্সার আছে। বি 1.67 ইন্টু 10 টু দেয়ার মাইনাস 5। আর কিছু অঙ্ক আছে, আটকেছে কিছু? ঠিক আছে, তাহলে আমি এখানেই ক্লাস শেষ করব আজকে, ঠিক আছে? এখানেই ক্লাস শেষ করব। তোমাদের বৃহস্পতিবার, আজকে হয়ে গেল সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতিবার পড়াবো। বৃহস্পতিবার আমি কি তোমাদের পড়াবো? দেখো বৃহস্পতিবার শুরুই করব হচ্ছে এই 21টা পয়েন্ট দিয়ে। এই 21টা পয়েন্ট আমি একবার সুন্দর করে তোমাদের ব্রিফ করব। আর নিউমেরিক্যাল প্রবলেম আমার কাছে প্র্যাকটিস করলে তো আর একবার দুবার হাতে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? একই জিনিস কতবার করবে? বেরোতে হবে তো। এবার বেরোনোর উপায় হচ্ছে এরকম একটা, কি কি ফর্মুলা পড়লাম, অনেক ফর্মুলার অ্যামালগাম চ্যাপ্টারটা, ঠিক আছে? সব ফর্মুলাটা আমি এখানে 21টা পয়েন্টের মাধ্যমে লিখেছি, ঠিক আছে? 21টা না 22টা, এটা ধরো আর একটু বাড়তা 22টা, আরও একটা দুটো জায়গা আমি চিন্তা করেছি, ঠিক আছে? ধরো 23-24টা খুব জোর হবে। 24টা ফর্মুলার মাধ্যমে আমি টোটাল চ্যাপ্টারটা বুঝিয়ে দেবো। মোট সার্কেল তোমাদের করিয়েছি, মোট সার্কেল আমি 4টে ফর্মুলার মাধ্যমে বোঝাবো, ঠিক আছে? তারপরে মোট সার্কেলের কিছু প্রশ্ন আছে সেগুলো করাবো তোমাদের। বৃহস্পতিবার হোমওয়ার্ক কিন্তু এই চ্যাপ্টারটা আর মোট সার্কেল অলরেডি করিয়ে দিয়েছি, পারবে। এই দুটোর যেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো ইসে রয়েছে, ওই কি নাম, ইউথ পাবলিকেশনের বই, সেটা হোমওয়ার্ক, ওটা কিন্তু অবশ্যই দেখে আসো, ঠিক আছে? এটা দেখে আসো। শনিবার দিন আমরা কি করব দেখছি, বৃহস্পতিবারের ক্লাসে হোক, বৃহস্পতিবারের ক্লাসে কিছু বাকি থাকছে না কি হচ্ছে দেখি, সেই হিসাবে শনিবারের প্রোগ্রাম করব। রোববার তো আরসিসি ডিজাইন একবার রিভিশন করাবো টোটালটা, ঠিক আছে? এরপরে তোমাদের সয়েল মেকানিক্স শুরু করব, ঠিক আছে? সয়েল মেকানিক্স চ্যাপ্টার ওয়াইজ গোটাটা শেষ করাবো, ঠিক আছে? ওকে, কারোর কিছু বলার আছে? তাহলে ঠিক আছে, ক্লাস বন্ধ করলাম, হ্যাঁ।